জাহিদুর রহমান বলতেছে যে জ্বালানি সংকটের জন্য বিএনপিকে দায়ী করা চলবে না, এটা আওয়ামী লীগকে দায়ী করতে হবে। ওকে ফাইন, আওয়ামী লীগকে দায়ী করবো। আপনি আগে জানতেন না যে আওয়ামী লীগকে দায়ী করতে হবো? আপনি প্রিপারেশন কই? আতিক মুজাহিদ তো বললেন যে ভাই আমরা এখন সমাধান কি? আপনারা তো, আমরা হলে পরে আমরা আগে থেকে আমরা করতাম, চিন্তা করতাম, পরিকল্পনা করতাম। আপনার আগের পরিকল্পনাটা কই? আপনি যে ক্ষমতায় গেছেন তখন বলতেন যে আমারে ভোট দেন, আমি ক্ষমতায় গেলে কিন্তু আপনাকে জ্বালানি আগে কি জানতো যে ইরান ইরাকের যুদ্ধ হবে, ইরান আমেরিকার যুদ্ধ হবে, এটা কি জানতাম আমরা? বলেন। বজ্রপাত হইতে পারে, আজকে হইতে পারে না। এই জন্য দেখবেন যে বিল্ডিং এর উপরে একটা আর্থিং করে দেয়, আর্থিং করে দেন। অ্যাক্সিডেন্ট এইগুলি ভাই বলে লাভ নাই। ওই অ্যাক্সিডেন্টের অজুহাত দিয়ে আপনি চলতে পারবেন না। একটা অ্যাক্সিডেন্ট ভাই শুনেন ভাই, পারেন নাই, হরমুজ মোনালি পারেন নাই, অজুহাত দিয়েন না। সরি, আপনারা পারেন নাই, সেইজন্য সরি আমরা বলেছি, এটা ক্লিয়ার কথা, পারেন নাই। ওই যে আপনি বললেন, কে জানি বললো যে প্রাইম মিনিস্টার যখন কিছু একটা করে ওটা একটা উদাহরণ তৈরি হয়, শুনে খুব খুশি লাগছে। তার উদাহরণ তার কয় মন্ত্রী করছে, ফলো করছে বলেন? প্রাইম মিনিস্টার তেল নেয় না, গাড়ি নেয় না, সিকিউরিটি এগুলো সেগুলো নিচ্ছে না, না নিয়ে এসে উদাহরণ তৈরি করছে। খুব খুশি হয়েছি। উদাহরণ কার জন্য তৈরি করছে? আমার জন্য নাকি তার মন্ত্রীর জন্য? তার কয় মন্ত্রী তার উদাহরণ ফলো করছে? একজনও কয় নাই। তাহলে ওই মন্ত্রীরা কি করে ফলো করে নাই? কয় নাই, তারা প্রাইম মিনিস্টার হয় দাম দেয় না, অথবা প্রাইম মিনিস্টার বলছে আমি এগুলো করবো, তোমরা তোমাদের মতো চলবা। কোনটা ভাই? উদাহরণ তো প্রাইম মিনিস্টার তৈরি করছে, তো অন্য ওনার মন্ত্রীরা ই করে না কেন, ফলো করে না কেন? একটা টিম, সে টিম লিডার। আপনি মনে করেন ফুটবল খেলা, মেসি হলো এগুলো ক্যাপ্টেন, সে বলতেছে এদিক দিয়ে আক্রমণ করো, অন্য সবাই যা উল্টা দিক দিয়া হবো গোলবো, ওই খেলা সে জিতবে? অন্যান্য এমপিরা বাড়ি নিচ্ছে না, গাড়ি নিচ্ছে না। ভাই আমি যেটা বলবো ওটা জবাব দেন না, আমি যেটা বলবো ওটা জবাব দেন। মন্ত্রীরা 18 লিটার তেল, দৈনিক 18 লিটার তেল, এই লোভ সামলাতে পারে না কেন? কি কারণে পারে? তার প্রাইম মিনিস্টার পারছে, তার প্রাইম মিনিস্টার তার চেয়ে গরিব। তার প্রাইম মিনিস্টারের হলফনামায় বলা হয়েছে তার মান্থলি ইনকাম হলো 56,000 টাকা। আব্দুল আল মিন্টুর ইনকাম কত? সাহেবের যে কি বলে আবির হোসেন মোহাম্মদের ইনকাম কত? সে নিজেও জানে না ইনকাম কত। তো 18 লিটারের তেলের লোভ সামলাতে পারে না ভাই। এরা ধনী টাকায়, আত্মার দিক যারা গরিব, এই গরিব আত্মার লোক দিয়ে দেশ চলবে না। সরকারের 6 মাসে 6 মাস তো আসলে 60 মাসের জন্য আসছে গভর্নমেন্ট, তাই না? জি, তো 6 মাস আসলে খুবই কম সময়। এটা ধরেন অনেকটা ম্যারাথন দৌড়ের মতো। ম্যারাথন দৌড়ে দেখবেন কেউ শুরু যখন হয়, কেউ খুব দ্রুত সামনে চলে যায়, অনেকে ভাবে সে ফার্স্ট হয়ে, পরে দেখা যায় সে লাস্ট হয়েছে। কারণ অনেকগুলি ল্যাব তো থাকে এরকম একটা। আবার এটাও ঠিক যে মনে করেন ম্যারাথন দৌড় হয়তো আস্তে আস্তে যাবে, কিন্তু শুরুতেই মনে করেন বুট টুট খুলে গেছে, ঠ্যাং ভেঙে পড়ে গেছে, ওটা নিয়ে কিন্তু আশা করতে পারবেন না, তাই না? এখন এই গভর্নমেন্ট কোনটা হয়েছে এটাকে বুঝতে হবে, কিছু নমুনা তো দেখতে হবে। একটা জিনিস আমি কতগুলো দেখেন, ভালো যেগুলি ভালো, ভালোগুলো তো আমরা ভোগ করছি। যেমন আমি নিজে গণমাধ্যম কর্মী, আমি গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি যে এই সরকার আমলে আমরা খুব ভালো আছি। মানে এই সরকার গণমাধ্যমের উপর ওরকমভাবে হস্তক্ষেপ করছে না, আমি স্বাধীনভাবে কথা বলতে পারি। আমি তো অনেক কথাই বলি, যে কথাগুলো আমি আগে যতটা মানে আপনার ভয় ভীতির সঙ্গে বলতাম, আতঙ্ক নিয়ে বলতাম, টেনশনে বলতাম, এখন অতটা বলি না। মনে হয় যে আমি ভালোই আছি, এটার দিক দিয়ে একটা ভালো দিকটা। কিন্তু সাধারণ মানুষ কি ভালো আছে রে ভাই? সাধারণ মানুষ ভালো আছে? সাধারণ মানুষ কিন্তু আপনার যে এই আতিক মুজাহিদ বললেন জুলাই নিয়ে, হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, সাধারণ মানুষ কিন্তু জুলাই সনদ মনদ কিছু বুঝে না ভাই। তারা এগুলো কিচ্ছু বুঝে না। তারা বুঝে তেল আছে কিনা, তারা বুঝে বাজার দর কেমন, তারা বুঝে যে ইলেকট্রিসিটি পায় কিনা, সুইচের মধ্যে টিপ দিলে ফ্যান ঘুরে কিনা, তারা এইগুলি দেখে। এইগুলি দেখে সাধারণ মানুষ কিছু পায় না। ঠিক আছে, পায় না, তাহলে এখন যেহেতু ওইটা গেছে, এখন আমি জুলাই সনদ নিয়ে কথা বলি। জুলাই সনদের অনেক কিছু আমার পছন্দ না। আমি এটা আগে শুরুর থেকে বলতেছি, যে প্রক্রিয়া এটা হয়েছে সেটাও আমার পছন্দ না। কিন্তু বিএনপি তো বলছে, বিএনপি তো গণভোটে ভোট দিতে বলছে, এটা তো সত্য, বলছে না? আচ্ছা, এখন তারা কিছু কিছু জিনিস করবে বলতেছে, আমি এটা করবো, আমি এটা করবো। আপনি কবে করবেন? টাইমটা তো কেউ বলে না। এখন যদি বলে আমি 4 বছর 11 মাসের মাথায় যে বলবো করবো, এটা কি লাভ? জুলাই সনদের মধ্যে তো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অথবা স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি, দুদকের নির্বাচন পদ্ধতি, এগুলো তো ছিল কিছু পদ্ধতি, সবই তো আপনি একটা একটা করতেছেন। আপনি এগুলো হয়ে যাওয়ার পরে করবেন? সব নিজের লোক বসাই এর পরে আপনি এগুলো হয়ে যাওয়ার পরে করবেন ভাই? পরের টাইম থেকে কেন? মানে এখন বলবেন যে না, ওখানে তো কোনো টাইম ফ্রেম দেওয়া হয় নাই, তো টাইম ফ্রেম দেওয়া এই সুযোগ আপনি নেবেন না। তাহলে যে বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে পালন করবে, এটা কি শুধু রাজনৈতিক পরিভাষা? না না না, করতেও পারে, 4 বছর 11 মাসের মাথায় যা করতেও পারে অক্ষর অক্ষরে। তখন ওই অক্ষর কে পড়বে? ভাইরে, এই জিনিসটা কেন করা হচ্ছে?
এটা কি এনসিপি কে খুশি করার জন্য করতেছে, জামাতকে খুশি করার জন্য করতেছে, নাকি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য করতেছে? জি, এটা তো আমাদের বুঝতে হবে ভাই। কাজে এইগুলি শুনেন, এগুলি সবই হচ্ছে রাজনীতি হচ্ছে এখন, এবং এই রাজনীতির সঙ্গে জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নাই। এটা বলে লাভ নাই। আপনি যদি মনে করেন এটা ঠিক না, ওকে আপনি সংশোধন আলোচনা করেন। আপনি বলছেন সংবিধান সংশোধন করবেন, করেন। সংবিধান যে যে বিষয়গুলো সংশোধন করবেন বলে ভাবতেছেন ওইটা কইরা তারপরে ওই কাজটা করেন। সংবিধান করেন আপনি ভাই, কইরা তারপরে প্রেসিডেন্ট নির্বাচন করেন, তারপরে উদ্যোগে চেয়ারম্যান বানান, তারপরে আপনার বিচার বিভাগ নিয়ে আলোচনা করেন। তো আপনি এগুলো আগে করে ফেলেছেন, করে ফেলে পরে বলতেছেন এই রাখো, চিন্তা করো না, আমি এটা অক্ষর অক্ষরে পালন করবো। জি, মাসুদ কামাল এখন বসে বসে অক্ষর খুঁজেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিনিকদা আসতে চাই। এই যেটা আমাদের মাহফুজ ভাই বলছিলেন যে মর্নিং শোজ দ্য ডে, এটা আসলে বিরোধী অবস্থানে আছেন তারা তো বলতেই পারেন বা বলবেনও, সমালোচনার জায়গাগুলো তারা ধরিয়ে দিয়ে বলছেন, পয়েন্ট আকারে বলছেন। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? না, ডেফিনেটলি এখানে তো আপনার মানে সমালোচনাটাও থাকবে, আবার কিছু সাকসেস রেটও আছে, রাইট? সো দেখেন 180 দিনের একটা সরকারের কাছ থেকে আমি ডেফিনেটলি কতগুলো জিনিস আমি একটু অ্যাপ্রিসিয়েট করব, যেটা অলরেডি অনেকেই করেছে। অ্যাপ্রিসিয়েট কথাটা বলছি কারণ ভালো জিনিসকে ভালো বলতে হয় সেই জায়গাটা থেকে। সেটা হচ্ছে যেমন মনে করেন আমি পলিটিক্যাল কালচারের একটা পরিবর্তন দেখেছি, আই ডু মানে অ্যাপ্রিসিয়েট। মানে এই যে মানে থাকে না যে বিরোধী দল, ধরেন এখন বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ, এটা ভাবতেই তো ভালো লাগে। মানে আমরা যে বিরোধী দলের সমালোচনাও করি, বিরোধী দল যে একটা আছে, 17 বছর তো বিরোধী দল ছিল না, ইটস এ গুড থিং, এবং এটা পসিবল হয়েছে বিকজ অফ দ্যাট গভর্নমেন্ট, অ্যান্ড আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট থিং। এক নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি গভর্নমেন্ট তার ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বন্টন করেছে, সেটার ভিতরে অনেক ইয়ে আছে, অ্যানোমালিস থাকতে পারে, কিন্তু সেটা সে করেছে যতটুকু আমাদের মাথায় এসছে। এবং আমি যখন দেখি যে গ্যাস থাকে না আর সিলিন্ডার দিয়ে গ্যাস নিয়ে আসতে হয়, তখন আমার মনে হয় ও আচ্ছা, ফ্যামিলি কার্ডটা দরকার হয়। কারণ হচ্ছে আগে কিন্তু আসলে সত্যিকার অর্থে ফ্যামিলি কার্ডের কিন্তু আপনি একদম ভিজিবলি এখন আমি দেখতে পাচ্ছি। এখন এটা আমি জানি না যে বিএনপি সরকার আগে থেকে হিসাব করে রাখছিল কিনা যে গ্যাস আসলে থাকবে না, এরকম হয়েছিল কিনা ব্যাপারটা। আচ্ছা, আরেকটা ঈদেই রিজার্ভ কিন্তু স্টেবল, ব্যাংক রিজার্ভ কিন্তু স্টেবল। ডলারের যে মূল্যমান, না, এর পিছনে কারণ হলো তো বিনিয়োগ হচ্ছে না। না 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 না, ডলারের যে মূল্যমানটা আছে সেটাও স্টেবল। মানে এটা কিন্তু নিচে ছিল, এই 28 বিলিয়ন ছিল, সেটা 31 বিলিয়ন হয়েছে। এর আমাদের জন্য মতো দেশের জন্য তো রিজার্ভটা খুব গুরুত্বপূর্ণ, আপনি তো জানেন। অবশ্যই গুরুত্বপূর্ণ, বিনিয়োগও গুরুত্বপূর্ণ। বিনিয়োগ না হলে তো বিনিয়োগ হচ্ছে না, এটা সত্য, কিন্তু বিনিয়োগ এসেছে তো আউত কিছু। বিনিয়োগ হওয়ার মতো যেটা সবচেয়ে বড় আমাদের কনসার্নে যাচ্ছে না, আমি খুবই সরি, বাস আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের বিরোধী দল এই কথাটা বলবেন, বাট বলেননি। কোনটা? সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণভাবে বেকার সমস্যা, সো হাই, মানে বেকারত্বের। এবং এখানে কিন্তু বিএনপির এটা ছিল যে তারা কিন্তু যতদূর আমার মনে পড়ে কত কোটি যেন সেই জায়গাতেও আপনার ক্ষেত্রটাই কিন্তু সামনে আসে নাই, এটা একটা। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি এটা বলতে বাধ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো বা আমরা একটা স্টেবিলিটি আছে, আগের মতো নাই, কিন্তু আমি যখন দেখি যে ভাই ওপেন স্পেসে মানুষ আমাকে বন্দুক নিয়ে ঘুরে ফেলছে, ফোন আসতেছে মিডিয়াতে আপনার মধ্যে বলে কি আমার নাম জিজ্ঞেস করে নিও কার কাছ থেকে না কার, এই ধরনের হচ্ছে। তার মানে অধ্যাপক সিনিকদা ম্যাডাম, এই যে সংকটগুলো আছে, সফলতার পাশাপাশি সংকটগুলো আছে বা চ্যালেঞ্জগুলো আছে, এর পিছনে কোনো রাজনীতি আছে? অবশ্যই আছে। কি রাজনীতি? এর শোনেন, এর পেছনে রাজনীতি, প্রথম কথা হচ্ছে যে একটা তো আপনি ইনহেরিট করেছেন, আরেকটা বিষয় না বললেই না, কোন এক অদ্ভুত কারণে আমার মনে হচ্ছে যে আমরা দেশের জায়গাতে সমস্যার সমাধান করার চেয়ে আমি কিন্তু এই দায়টা বিরোধী দলকেও দিতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, বিকজ এখানে সমাধান বা পরামর্শমূলক বিষয়টা কিন্তু কম, এবং আন্ডারগ্রাউন্ডে থাকা একটি দল আছে, একটির বেশি আছে, একাধিক আছে, কূটনৈতিক চাপ আছে, এবং এখানে শুধু পলিটিক্স লোকাল লেভেলে হচ্ছে না, পলিটিক্স বাইরে হবে, সামনে আরো হবে। অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিনিকদা, অসংখ্য ধন্যবাদ। আমি আতিক মুজাহিদ ভাই আসতে চাই, যেটি কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের সাফল্য নিয়ে আমাদের প্রশ্ন তুললেন। অধ্যাপক সিনিকদা, আপনার জায়গা থেকে শুনতে চাই, কি দেখছেন? আমি আপনাকে কিন্তু বলেছিলাম যে টেল মি ওয়ান ডিপার্টমেন্ট, দ্য মিনিস্ট্রি
they can claim Foreign. tell me আমি বলেন আপনি উনি foreign Success ministry, আমি আমি বলে আপনার দিচ্ছি, বলি foreign. ফরেন উই অ্যাপ্রিশিয়েট টুগেদার আমি বলি এটা আপনি যদি একটা দিয়ে পুরো ফুল হোল আমার ফরেন পলিসি খুবই ভালো মাশাআল্লাহ না, আপনি সিকিউরিটি একটা বলেছেন, উই তাই আমি স্যালুট বললাম। আমি বলছি উই অ্যাপ্রিশিয়েট উই টেক ইট সিরিয়াসলি আমরা বলতেছি না আমরা কয়েকটা ক্ষেত্রে আমি বলি বিরোধী দল ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি বললে আপনার পাশে আছি না বললে আপনার পাশে আছি উই লাভ দিস কান্ট্রি এবং এই ন্যাশনালকে আমাদের কেউ আপনি যদি প্রাইম মিনিস্টারকে কেউ বাইরের দেশে গিয়ে অপমান করে আমি সবার আগে দাঁড়িয়ে যাব আমার দেশের কোনো লোকরে কোনো বর্ডারে কিলিং করলে আমি সবার আগে দাঁড়িয়ে যাব কারণ আমি এটা আমার দেশের মানুষকে আমি ওন করি দেন উই হ্যাভ এ ডিফারেন্সেস ইন অপিনিয়ন আপনার গভর্নমেন্টের এক ধরনের প্যাটার্ন আমার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং অফ প্যাটার্ন কিন্তু আপনি যে গভর্নেন্স দিচ্ছেন আপনি ইউনিভার্সিটিতে পড়ান এটাকে গুড গভর্নেন্স বলেন আর ডেমোক্রেটিক গভর্নেন্স বলেন So how you are going to give your governance? BNP governance টা কেমন in education, in fuels. সেটা কেমন হবে সেটা তো 31 পয়েন্টসই আছে। 31 এখন আছে ওনারা বললো যে ওনারা 31 পয়েন্ট মানছে আমি একটাই বলি বলুন। ওনারা বলেছে 31 পয়েন্টের মধ্যে আছে কোন জায়গায় অনির্বাচিত লোক বসাবে না প্রশাসক Yes, true. অলরেডি তারা বসেছে আপনি চেক করতে দেখতে পারেন সব জায়গায় 109টা চুক্তি ভিত্তিক বসেছে এবং নিজের নির্বাচন কমিশনের টিমের সদস্যকে নির্বাচন কমিশনের সরকারি ইয়াতে বসাইছে এটা তো কমপ্লিটলি বাংলাদেশে কমপ্লিটলি কখন ঘটেনি নজিরবিহীন ঘটনা এটা ইন্টারেস্টের বাইরে চলে গেছে তো আপনি তাহলে বলেন 163টা জায়গায় বা 62টা জায়গায় প্রশাসক দিয়েছেন এটা কখনো হয়নি আপনি সিটি কর্পোরেশন দিয়েছেন 12টা সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কর্পোরেশনের চেয়ারম্যান বসিয়েছেন তা আপনি সাকসেস দেখান আপনি তো সব দল বসা শেষ করছেন নিজের দেন তারপরে কেন আপনি সাকসেস পাইতেছেন না এটা কোয়েশ্চেন আমার তার আপনার গভর্নেন্স উইক চাকরির কথা বলছেন সেক্ষেত্রে সরকারে বলছে যে উত্তরাধিকার সূত্রে তারা যে আপনি এই জঞ্জাল বা ডায়লগটা বাদ দেন, সংকটগুলো আমি পেয়েছে। বলি, না, এটা- এটা তো আমি তো সরকারের কথাকে আপনাকে প্রশ্ন আমি আকারে তুলে ধরছি আমি তো আর কোনো ডায়লগ না আমি এই আনসার দিচ্ছি আপনাকে বলছি আমি এই আনসারটা দিচ্ছি 18 মাস তো ইন্টিম সবচেয়ে ভাঙাচোরা তারা তো মনে হচ্ছে দুর্ভিক্ষতে নিয়ে যাওয়ার কথা ছিল খেয়াল করেন সেই সময় তো এই জিনিসটা ঘটে নাই আপনি বোঝার চেষ্টা করেন আপনি এমন ভাবে বলতেছেন মানে শেখ হাসিনার পর এসে বিএনপি সরকার চলে আসছে এর মাঝে একটা 18 মাস চলে গিয়েছে যাদেরকে আমরা এত পরিমাণ প্রেসার দিয়েছি নির্বাচন না হলে হবে না জি। সেখানে আসে আমি বলি তাহলে 1 কোটি চাকরির কথা বললেন সেখানে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্ট 25,000 চাকরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একে আজাদ সাহেব বলতেছে আমি আরো চাকরি এই মাসে 10,000 চাকরিকে নষ্ট করে দিব তাহলে হাজার হাজার প্রায় লক্ষ লক্ষ যুবক আমার ভাইয়েরা তারা চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নাই কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নাই জিরো ইনভেস্টমেন্ট আমি একটু হাম্বলি বলি আমি রেসপেক্ট প্রাইম মিনিস্টার নাহিদ ইসলামও বলেছিল যে উনি তো চায়না গেল মালয়েশিয়া গেল বলেছিল যে অনেক ইনভেস্ট আসছে আমি কিন্তু আই ক্যান আস্ক কোয়েশ্চেন আসলে কি কেউ কোয়েশ্চেন করেছেন আমাদের তো ইনভেস্টমেন্ট লাগবে আজকে বলি ইনভেস্টমেন্ট বাংলাদেশের আসছে অবস্থা কিনা কেন নাই আমি বলি ইনভেস্টমেন্ট যে পরিবেশ যেটা স্টেবিলিটি যেটা মানুষজন যে জিনিসটা দেখে সেই জিনিসটা ক্লিয়ার না না সেক্ষেত্রে সেই So, জায়গাতে lot of issues. সেই আমি বলি- জায়গাতে বিরোধী দলের ভূমিকা কতটুকু আপনি এমন একটা জিনিস বলেছে বিরোধী দলকে বিরোধী দলকে পতন ঘটাতে হবে বিরোধী দল একটা ফেসিস্ট বিরোধী দলের সবকিছু গভর্নমেন্ট আছেন আপনি ইভেন আমার এলাকার উন্নয়ন হবে কিনা সরকার দল আমাকে প্রশ্ন করে আমি কি বাপরে বাপ আপনি গভর্নমেন্ট আছেন আপনারা করতে পারেন না না প্রতিনিধি আপনাকে তো প্রশ্ন এখন করবে। খেয়াল করেন প্রতিনিধি আপনারা বরাদ্দ কার আপনাকে আছে? তারা তো ভোট দিয়েছে, আপনারা- আপনাকেই তো প্রশ্ন আমাদের ইনশাআল্লাহ আমাদের প্রেসিডেন্ট আপনি যদি হয় বিরোধী দল হলেও আপনি আমি বলি শেষ প্রতিনিধি। করি আমাদের সম্ভব ইনশাআল্লাহ যদি উনি প্রেসিডেন্ট হয় উনি রংপুরে গিয়ে বললো এই অঞ্চলে ক্ষমতায় আছে বিএনপি সরকার তোমরা ভোট দাও এনসিপি জামাতকে তোমাদের এলাকার উন্নতি হবে কেন ইমাজিন ওনারা ডিসক্রিমিনেশন বাই ডেফিনেশন বাই পলিসি নিয়েছেন যেখানে ওনারা সরকারি দলের বাইরে বিরোধী দলকে বরাদ্দ বন্ধ দিচ্ছেন জি আতিক মুজাহিদ হেলে জেরিন খান যে প্রশ্নটি আপনার রেখে যাও আপনার কাছে আমাদের আতিক ভাই বলছিলেন বিভিন্ন জায়গাতে রাজনৈতিক নিয়োগের কথা বলছেন এবং 31 দফা সরকারই মানছে না এই ছিল তার মূল অভিযোগ। দেখুন প্রথমত বলতে চাই একটা গণ অভ্যুত্থানের পরে যে সরকারটি আসে অথবা ধরেন শুধুমাত্র সরকারের এককভাবে পরিবর্তন না একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই জাতির প্রত্যাশা ছিল যে সকল মানে রাজনৈতিক চিন্তা চেতনারই একটা বিরাট পরিবর্তন হবে আমরা কিন্তু সেই জায়গাটা শুধুমাত্র সরকারি দলেরই পরিবর্তন দেখছি বিরোধী দলের কোনো পরিবর্তন দেখছি না যেমন ফর এক্সাম্পল এখানে নিয়ে আসতে পারি যে বিরোধী দল জামাত এনসিপি 16 মাস ক্ষমতায় ছিল একটা উদাহরণ শুধু দিতে চাই টিআইবি সেই 16 মাসকে কেন্দ্র করে একটা রিপোর্ট দিয়েছে সেখানে বলেছে দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল তারা 17 বছর প্রতি বছরে 75,000 কোটি টাকা বিদেশে পাচার করতো অর্থাৎ একটা দুর্নীতির মানে উদাহরণ পৃথিবীতে এক্সাম্পল হয়ে গিয়েছিল ওই ফ্যাসিস্ট সরকারটি তার চাইতে 3 গুণ বেশি ওই 16 মাসে দুর্নীতি হয়েছে কাজে তাদের মুখে নতুন কিছু এবং সেই সময়টা যে মব কালচার সৃষ্টি হয়েছিল আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছিল সেটা তো আমার মনে হয় যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন
মাত্র 16 মাসে 200-র মতো মাজার ভাঙা হয়েছিল। ডেইলি স্টার, প্রথম আলোর মতো পত্রিকাও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর নারীরা কিভাবে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হয়েছিল সেটার বিবরণ তো আমি আর বেশি যেতে, আমার এনসিপির ভাই বলছে যে কি কি মানে কোন মন্ত্রণালয়, প্রথমেই শুরু করি মাননীয় প্রধানমন্ত্রী, এর যে কয়েকটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী কি কি উদাহরণ সৃষ্টি করেছেন এই জাতি, আমিও মনে হয় ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তিনি কি সিম্পল জীবনযাপন করেছেন, তিনি নিজে গাড়ি নিচ্ছেন না, বাড়ি নিচ্ছেন না, তিনি গাড়ির তেলের টাকা খরচ নিচ্ছেন না, এবং বেতনের 10% তিনি মানে দান করে দিচ্ছেন। এছাড়া তিনি এই যে আপনি জানেন যে প্রোটোকল যেটা রাস্তায়, সেটা তিনি নিচ্ছেন না। এরপরে তিনি যে সাধারণ জীবনযাপন করছেন, দেখেন আমাদের ম্যানিফেস্টোর বাইরেও গিয়ে যেটা উদাহরণ সৃষ্টি করছেন, সেটা যে আপনি গত পরশুদিনই দেখেছেন যে এমপিও ভুক্ত শিক্ষকদের প্রায় 2022 সাল থেকে তাদের কিন্তু এই যে তারা যে রিটায়ারমেন্টের পরে জট লেগেছিল, হ্যাঁ জট লেগেছিল, সে তারা যে বেতন ইটা পেত, অনুদানটা পাবে, সেটা কিন্তু জট লেগেছিল, পাচ্ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কিন্তু এক্সাম্পল সৃষ্টি করেছেন। তিনি কিন্তু 7,000 কোটি টাকার জায়গায় 2,000 কোটি টাকা অলরেডি দিবেন সেটা বলে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন। এটা একটা নতুন উদাহরণ। উনি বলছেন কোন কোন মন্ত্রণালয় নিয়ে আসছেন, তা আমি মনে করি সব মন্ত্রণালয় সফল। নিয়ে আসি, আপনি ধরেন নারী ও শিশু মন্ত্রণালয় কিভাবে, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিভাবে এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এবং আপনি নারী ও শিশু মন্ত্রণালয় কিংবা ফ্যামিলি কার্ড দিয়েছে, হেলেনা আপা ফ্যামিলি কার্ড দিয়েছে, এটা ভালো উদ্যোগ, কিন্তু দেওয়ার ক্ষেত্রে এত অভিযোগ হলো কেন? কোনো অভিযোগ নাই। এইটা আমি মনে করি বিরোধী দলের একটা অপপ্রচার। কারণ কি আপনি জানেন যে 4 কোটি মানে যে পরিবার, বাংলাদেশের যে 4 কোটি পরিবার আছে, সেই পরিবারের প্রধান যে প্রত্যেককে দেওয়া হবে। কাজে এখানে দুর্নীতি কিংবা কোন ধরনের অপপ্রচার করার কোনো সুযোগ নেই। সিলেকশনের ক্ষেত্রে না, অপারেশনাল পয়েন্টে এসে অনেক অভিযোগ, অনেকগুলো অভিযোগ, সবাই পাবে, এখানে অভিযোগ দেওয়ার কোনো কারণ নাই। দ্বিতীয় আসেন ফরেন মিনিস্টার, ওনারা নিজেরাই স্বীকার করেছেন। ওনাদের পক্ষ থেকে আপনি জানেন বিএনপি যখন ক্ষমতা আসছিল, আসার পর পরে কিভাবে অপপ্রচার করা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী মুসলেকা দিয়ে, নাকে খত দিয়ে, এটা। তারপরে আপনি আসেন কৃষি মন্ত্রণালয়, এই যে কৃষক কার্ড দিয়ে কৃষকদেরকে যেইভাবে মূল্যায়ন করা হচ্ছে, এবং 10,000 টাকা এসে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। আসুন ধর্ম মন্ত্রণালয়, আপনি জানেন যে ধর্ম মন্ত্রণালয় এবার যে হাজিরা গেল এবং ওমরা হজ পালন করার ক্ষেত্রে যে টাকা দেয়, তাই সেখান থেকে কিন্তু কাট করে অনেক কম খরচে এখন কিন্তু আপনি আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, কোনো অভিযোগ আছে আপনি দেখেন। শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন তার একটা কর্মের কারণ। অনেক কর্ম আছে একটা কর্মের জন্য, সেটা হলো ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালান। আমরা আরো শুনবো আরো সফলতার জায়গাগুলো, সরকারের সফলতার জায়গাগুলো আপনার কাছ থেকে আরো শুনবো, আরো শুনবো আপা, আরো শুনবো আমরা। মাত্র 6 মাস বৃক্ষ রোপণ করা হয়েছে, ফল পেয়ে যাবে ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্য থেকেই। জনগণকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিয়ে আমি মাসুদ কামাল ভাইকে শুনবো। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বলতেছি। আমার একটি প্রশ্ন। জি, আপনাকে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ভাই, বলুন। প্রশ্নটি হচ্ছে 31 দফার লক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠান করা। বিএনপি কি নিরপেক্ষতা অবলম্বন করছে কিনা, এটা আমার বিএনপির বোনের কাছে প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন না, পরবর্তী পর্যায়ে আমরা শুনছি। মাসুদ কামাল ভাই আসতে চাই, এই যে আপনি শুরু থেকে বলছিলেন যে নাগরিক যে প্রয়োজনগুলো আছে, রাজনৈতিক বিরোধের প্রসঙ্গ দুই দলের মধ্যে আছে, এবং যেটি আমাদের হিলেঞ্জারিনা বলছিলেন যে বিরোধী দল সবসময় সরকার কতটুকু পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে ইত্যাদি প্রসঙ্গগুলো বলছে, কিন্তু যারা বিরোধী অবস্থানে আছে তাদেরও তো ভালো হওয়ার প্রশ্ন আছে, কোড আন কোড। এই জায়গাতে কি পরিবর্তন দেখেন? তারা তো ভালো হইতেই পারে, তারা কোনো গভর্নমেন্টের কোনো সমালোচনা করবে না, প্রশংসা করবে, খুব ভালো, কোনো আওয়াজ নাই, কবরের মতো শান্ত। এমনিও বেশি করে না, হ্যাঁ সংসদে কিন্তু বেশি করে না, যে বলতেছে রাজপথে আবার সাপোর্ট দিচ্ছে, বেশি নাকি করে না, তাহলে তো হয়েই গেল। তারা তো লং মার্চের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে আগামী মাসে দিছে। ভাইরে শুনেন আমি বলি, বলেন আসলে বিরোধী দলের কাজটা কি বলুন তো? আমরা কিছু লোক আমাদের কাছে যায় ভোট চাওয়ার জন্য, আমরা কিছু লোককে বিশ্বাস করি, তারা একটা ম্যানিফেস্টো দেয়, তারা একটা রাজনৈতিক কর্মসূচি দেয়, ওইটা আমরা কিছু পড়ি কিছু পড়ি না, তারা কিছু বলে, তারা কিছু সহজ করে বলে, তারা কিছু বানিয়ে বলে,
তারা কিছু বিকৃত করে বলে, সব শুনে আমরা মুগ্ধ হয়ে ভোট দিয়ে দিই। আর ভোট দেওয়ার পরে যখন দেখি মিলতেছে না, এই যে একজন দর্শক যেটা আপাকে ফোন করলো, আপাকে প্রশ্নটা করলো, আমাকে তো উত্তর দিতে দিলেন না। ওই প্রশ্নটাই করি আমি, হ্যাঁ। ওই প্রশ্নটাই। ওনাদের কিন্তু ওই তাদের যে 31 দফা, তার 9 নম্বর দফায় তো এটা, যে তারা কোনো দলীয় কোনো মানে প্রশাসনে কোনো নিয়োগ দিবেন না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারা দিবে না, শিক্ষাঙ্গনে তারা কোনো দলীয়করণ করবে না বলছে তো রে ভাই, বলছে না। এই সরকার আসার পর 28টা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করছে, 28টা, সবগুলি সাদা দলের। অবস্থা কি জানেন? আমি আপনাকে 3টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, যেগুলি ভিসি, একটা হলো আরবি বিভাগের। আর আপনি আমাকে বলেন ভাই, আরবি বিভাগের একজন টিচার, উনি একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাই দরকারটা কি? বিএনপির মধ্যে কি বিজ্ঞান ও প্রযুক্তির কোনো শিক্ষক নাই? আপনি বিএনপি লোকে দিবেন, দেন, অসুবিধা নাই, দেন, একটা যোগ্য লোককে দেন। মানে হলো কি, এটা কেউ কেউ কিছু কিছু লোক আছে, এরা এগুলি ইজারা নিচ্ছে, এই দলের মধ্যে আছে, আমি মনে করি এটা ইজারা নিচ্ছে যে তোমার আমি ইউনিভার্সিটি ভিসি বাড়াই দেবো, তুমি আমার কি দিবা। এবং ইজারাদার ওনাকে নিয়ে যায়, বলে এই কিন্তু খুব ভালো লোক, বিএনপির জন্য জান দিয়ে দিচ্ছে, অতএব তারা ওই ইউনিভার্সিটিতে বানাই দাও, বানাই দিল। ভাই আমি বললাম তো, এগুলো দেখেন আপনি, আমি এটা কিন্তু হাওয়ার উপরে বলতেছি না, কারণ আমি জানি এটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করতে পারে, সত্য ঘটনা। আচ্ছা, 11টা প্রতিষ্ঠানে যে দিল, তাঁত বোর্ড, তারপরে আপনার কি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বানাইছে, উনি হলো বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। আর পানি বিষয়ক সম্পাদক হলে খুশি হইতাম, তাও মানতাম না, ঠিক আছে, পানি পুনি বুঝে, উনি সহ ধর্ম সম্পাদক, তাহলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বানাই দিছে। আচ্ছা, আপনি পরের দিনে এসে নিয়েই দেখেন কতগুলি বিষয়, এই যে আপনার বিএনপি ক্ষমতা নেওয়ার পরেই এই জেলা সংস্থা এইগুলি পরিষদগুলিতে তাদের প্রশাসক নিয়োগ করে দিল, বিএনপি দলীয়। আবার প্রত্যেকটা সিটি কর্পোরেশনে, 11টা সিটি কর্পোরেশনে দলীয় লোকের নিয়োগ। পর্যন্ত প্রশাসক ছিল, বলে কি যে জনগণের কাজ, সিটি কর্পোরেশন অনেক কাজ থাকে, কিন্তু জনগণের কাজের সুবিধার্থে প্রশাসক নিয়োগ করছে। আরে ভাই, জনগণের কাজ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে না, জনগণের কাজ হলো ওই কাউন্সিলরদের কাছে। সেটা তো নির্বাচন হবে, তো সিটি কর্পোরেশন নির্বাচন তো হবে, হবে সেটা। প্রশাসক নিয়োগ করার দরকারটা কি? আগামী বছর না আমরা তো শুনছি আপনারা করেন। নির্বাচন কমিশন বলছে আমি তবে এই কথাটাই বলতেছি, নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে। আমি তো এই কথাটাই বলতেছি, আপনার স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে হবে এটা নিয়ে তো জুলাই সনদে বলা হয়েছে, আপনারা তো বলছেন, আপনারা তো এগ্রি করছেন। তো নির্বাচন কইরে পরে এটা এগ্রি করবেন, আগে এটা করেন না, করে কেন করতেছেন ভাই? আপনি মাইনে আসছেন, এটা আপনি করবেন, তো করে ফেলান। আপনার বলছেন আমরা অক্ষর অক্ষরে পালন করব, যখন পালন করবেন তখন তো ওয়াজ শেষ, তখন অক্ষর অক্ষরে পালন করে লাভটা কি? তো এইগুলি ঠিক না। আমার কথা হলো কি, এটা করলে আপনার লসটা কি? এই যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করছে, প্রত্যেকটা লোকের ক্ষতি করছে। ক্ষতি করছে কেন? এই 1 বছরে তারা এমন কিছু করতে পারবে না, বরং মানুষ তাদের গাইলাবো। ভোট আগে যা পাইতো তার চেয়ে ভোট অন্তত 5টা হলো কম পাবে। ভাই অসংখ্য ধন্যবাদ। মাহফুজ ভাই কি বলবেন? আপনি বলতে চাচ্ছেন, একই সাথে শুনে যাচ্ছি, বলুন। একটা হাস্যকর দিলেন, অভিযোগ দিলেন যে 16 মাস বিরোধী দল নাকি সরকারে ছিল। মানে ওনাদের এটা তো আমরা শুনছি যে বিরোধী দলের ওই সরকারের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত ইসলামী দিয়েছে। ওই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখন বিএনপির হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী, ওই সরকারের অ্যাটর্নি জেনারেল এখন হচ্ছে বিএনপির হচ্ছে আইনমন্ত্রী, ওই বিটার চেয়ারম্যান এখনো ওখানে আছে, সচিবদের অধিকাংশ সব জায়গায় সবই বসানো আছে। তো বিএনপি সরকার ওই ওনাদের শাহ আলম সাহেব বলছে না সংসদে দাঁড়ায়, ওই ডক্টর ইউনূস তো ট্রফি লন্ডনে তাদের হাতে তুলে দিয়েছে নির্বাচনের আগেই চুক্তির মাধ্যমে। ওই সরকার আসছে, তার ইউনূসের সরকার ক্ষমতায় আসছে ওনারা, আর আমরা নাকি ছিলাম ওই সময়। তাহলে যে ভোট হলো সেটা কি? এই যে একটা মাহফুজ ভাই যে ভোট হলো, জাতীয় যে নির্বাচন হলো, জাতীয় যে নির্বাচন হলো সেটা কি? সেটা হচ্ছে যে ওই যে চুক্তির ভিত্তিতে। যাই হোক, আর ওদিকে গেলাম না। এরপর আমি বলেন, ওনারা এই তারেক রহমানকে মানে হচ্ছে যে একদম আইকন হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছেন। শুনেন, ওই এরশাদ সাহেব সাইকেল চালাইতেন কি জন্য? বলছে যে জ্বালানি যাতে খরচ কমানোর জন্য, কিন্তু এটা মানে জাতির সাথে ফাতরামি করা। ওনার
বডিগার্ড কমাইছে, সামনে পিছনে প্রটোকল কমাইছে। এখন রাশেদ খান হচ্ছে যে রাজনৈতিক একটু ভালো ভাষা use করলে মানে ভালো লাগতো। সচিব পদমর্যাদায়, একই ভাষা। রাকিব হয়, হয় বিএনপি যারা সামাজিক সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই সচিব পদমর্যাদায় লোক নিয়োগ হয়। ও সব যারা নির্বাচনে পরাজিত হয়েছে, যারা বিএনপির বিভিন্ন এলাকার ছিল, তারা সব আপনারা কি এই পদগুলো আপনাদের দল থেকে চান? না, আমার দল থেকে চাই না। আমি বলছি এই সব জায়গায় তাদেরকে পুনর্বাসন করার মাধ্যমে 17 বছর খাইতে পারে নাই, এখন তাদেরকে পুনর্বাসিত করে মোটা তাজা করার যে প্রক্রিয়া নিচ্ছে, এতে করে জনগণের ট্যাক্সের টাকা সেখানে ক্ষয় হচ্ছে কিনা। তাহলে আপনি একদিকে খুব ভাবসাব নিচ্ছেন যে আপনি খুব ব্যয় সংকোচন করতেছেন, কিন্তু আরেকদিকে হচ্ছে যে আপনি সব জায়গায় নিজের দলীয় লোক বাসা দিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকা ওখানে খাওয়াচ্ছেন। আজকে ওনারা বিদ্যুৎ কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আজকে তার পরিবর্তে একটু গ্যাস কার্ড, বিদ্যুৎ কার্ড, তারপর হচ্ছে যে সার কার্ড, এগুলো দেন। আজকে আপনি 2200 টাকা 2500 টাকা দিবেন ফ্যামিলি কার্ডের নামে। আজকে আপনার হচ্ছে এলএনজি যান কিনা লাগে 5000 টাকা খরচ হয়, তা আপনি তার সাথে আরো 2500 টাকা 2000-3000 টাকা নিয়ে নিলেন জোর করে, তার পকেট কাটলেন। এরপর হচ্ছে যে জনগণের পকেট, ওই যে ফ্যামিলিতে কার্ড দিচ্ছেন সেই ফ্যামিলির কাটলেন, কারণ সে তো গ্যাস পাচ্ছে না, সে তো বিদ্যুৎ পাচ্ছে না, তার এখানে আরো 6000 টাকা। আপনারাই তো বলছেন জনগণ ফতুর হয়ে গেছে, তাহলে টাকা আসলো কোথা থেকে? আমি বলি আজকে ওনারা এই যে বিদ্যুৎ দিতে পারতেছে না, দিতে পারতেছে না, টাকা নাই, ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন 6000 কোটি টাকা ঋণ খেলাপি হচ্ছে, সরকার 70-80 হাজার কোটি টাকা নতুন করে ঋণ নিচ্ছে, তা জনগণ বিনিয়োগ করার টাকা পাচ্ছে না। কিন্তু ওনারা দেখেন এই যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করার জন্য যেখানে সমাজকর্মী নিয়োগপ্রাপ্ত লোকজন আছে, বসে আছে, সেখানে আবার নতুন করে বিএনপির নেতা কর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়ার, এবং এই যেখানে হাজার হাজার আমার তো আমার না এখানে আমি মাহফুজ ভাই প্রশ্ন হেলেন জেরিন খান আপার, আপনি আমার প্রশ্নটা শুনেন, জনগণ ছেড়ে দিবেন। মাহফুজ ভাই আমার প্রশ্নটা শুনেন, সেটা হচ্ছে যে হেলেন জেরিন খান আপার কাছে আমার প্রশ্ন ছিল যে এখানে কোনো অনিয়মের আমরা অভিযোগ গণমাধ্যমে আমরা পাচ্ছি, আপা বললো যে কোনো অভিযোগ তাদের দৃষ্টিতে কোনো অভিযোগ নেই। আমি তো বললাম আপনি নিয়োগ করেন, আমার হাতিয়া উপজেলার কথা যদি আমি বলি, সেখানে যে যতজন লোক নিয়োগ দেওয়া হয়েছে সব বিএনপির ছাত্র দল, যুব দল। আপনি দেখেন কত জায়গায় ইউনিয়নরা লাঞ্ছিত হচ্ছে, কেন তাদের কোটা অনুযায়ী তাদের বাইরের লোক নিয়োগ দেওয়া হলো, তাদেরকে কেন দেওয়া হলো না? আজকে ইউনিয়নরা মানে হচ্ছে যে নিরাপদ না। আজকে আপনি দেখেন সেখানে এই সব জায়গায় আজকে ওনারা একটু আগে বললেন জনগণের একদম আপনার জুলাই সনদ অক্ষর অক্ষর বাস্তবায়ন করবেন, বারবার এক কথা বলেন। মাসুদ ভাই যেটা বললেন, তো বাস্তবায়ন করবেন কবে? 5 বছর শেষ হলে না 4th বছরে যায়? 5 বছর মাত্র, এখন তো 6 মাস মাত্র হলো না। নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে স্থানীয় সরকার থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য অ্যাডভোকেট মাহফুজ ভাই অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান এই যে বিতর্ক, বিশেষ করে রাজনৈতিক, অসংখ্য ধন্যবাদ ভাই আমার। ফারুক হাসান ভাই আসতে চাই যে বিভিন্ন জায়গাতে প্রশাসক এবং রাজনৈতিক নিয়োগ নিয়ে যে বিতর্কের জায়গাটা আছে, 31 দফার মধ্যে প্রসঙ্গ আছে নির্বাচিত ছাড়া কাউকে নিয়োগ দিবেন না, কিন্তু এই বাস্তবতায় এইভাবে নিয়োগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এই যে বিরোধিতা করার জন্য বিরোধিতা, যেটা আমরা 55 বছর ধরে আমাদের রাজনৈতিক কালচারে দেখে আসছি, আমার মনে হয় গণঅভ্যুত্থানের পরে এখান থেকে আমাদের বের হওয়াটা দরকার এবং বের হওয়া উচিত। ধরুন আপনি সরকারি দলে থাকেন বা বিরোধী দলে থাকেন, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আর যেটা মন্দ সেটাকে আমরা ঘৃণা করব বা সমালোচনা করব ইত্যাদি। কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে ওই 54 বছরের যে রাজনৈতিক সিলসিলা আমাদের, এই সিলসিলা থেকে আমরা বের হতে পারি নাই। মানে আমাদের শরীরে ওই রক্তের যে একটা তেজ, মানে ওই প্র্যাকটিসের যে তেজ, এটা এখনো চলমান। এই যে দেখেন গণঅভ্যুত্থানের পরে আমরা বললাম যে অনেকগুলো জায়গায় পরিবর্তন আসছে, আবার অনেকগুলো জায়গায় সরকার মারাত্মক লেভেলের খারাপ করেছে। যেগুলো খারাপ করেছে সেগুলো কিন্তু আমরা সরকারকে শুধরিয়ে দিচ্ছি বারবার। তারা যদি একবারেই চূড়ান্ত মোমেন্টে গিয়ে না শুধরাই, তাহলে আমরা আমাদের কাজ করব। এখনো যেহেতু সময় সুযোগ আছে, যেমন ধরেন বর্তমান সরকার প্রধান যিনি আছেন, উনি সরকারি ব্যয় সংকোচের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আগেকার প্রধানমন্ত্রী খাইতেন 35 কোটি টাকা, আর বর্তমান সরকার প্রধান খাচ্ছেন 1 থেকে 150 টাকা। ইটস এ গুড থিং আমাদের জন্য। হ্যাঁ, এটাকে বাহ্যিকভাবে আপনার সাধারণ একটা ঘটনা মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন সরকার প্রধান যখন একটা ভালো উদ্যোগ নেয়, সরকার প্রধান যখন একটা ভালো উদ্যোগ নেয়, এটা কিন্তু সারা বাংলাদেশে একটা মেসেজ যায়। যেমন ধরেন বিগত সময়ে আমাদের মন্ত্রী মিনিস্টার বা ওই আপার লেভেলের আমলা কামলারা কিন্তু সরকারি বিধিনিষেধ কিংবা ওই ট্রাফিক সিগন্যাল ইত্যাদি মানার খুব একটা প্রবণতা তাদের মধ্যে ছিল না। এখন সরকার প্রধান কি করলেন? নিজে ট্রাফিক সিগন্যাল নিজে মানছেন, গাড়ি ব্রেক দিচ্ছেন লালালো জ্বললেই।
আবার দেখেন আগেকার মন্ত্রী মিনিস্টাররা ঘুম থেকে উঠতে 11টায়, অফিস করতে গিয়ে 12টায়, এখন সরকার প্রধান সকাল 9টায় গিয়ে অফিসে হাজির। এখন মন্ত্রী মিনিস্টার চিন্তা করছেন বাপরে বাপ, বস যখন 9টায় অফিসে, আমি তো ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। ইটস এ চেঞ্জ, এটা অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবার আসেন ফরেন ইনভেস্টমেন্টের কথা আমরা বারবার বলছি যে একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিদেশি বিনিয়োগটা আসবে কিভাবে? একটা দেশে তখনই বিদেশিরা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে যখন ওই দেশে 3টা কম্পোনেন্ট থাকে। নাম্বার 1, সেফটি অ্যান্ড সিকিউরিটি। যে দেশে যত বেশি সেফটি অ্যান্ড সিকিউরিটি ওই দেশে সরকার ইনশিওর করতে পারে, বিদেশিরা কিন্তু ওখানে একটা কমফোর্ট জোন ফিল করে যে না, এই দেশে আমরা বিনিয়োগ করতে পারবো। এখন বাংলাদেশে এই সেফটি অ্যান্ড সিকিউরিটি এরকম একটা এনভায়রনমেন্ট আছে কিনা? সরকারের একদিকে দায়িত্ব এই পরিবেশ নিশ্চিত করা, একই সাথে বিরোধী দলেরও দায়িত্ব এই পরিবেশে সহযোগিতা করা, যাতে এটা ইনশিওর করতে পারে। কিভাবে সহযোগিতা করবে? হ্যাঁ, আসবো। যেমন ধরেন বিরোধী দল ওই ইস্যুটা জনগণের পক্ষে হোক বিপক্ষে হোক, এটা নিয়ে যদি দিন রাত রাজপথে হাউকাউ করে বিক্ষোভ মিছিল করে আন্দোলন সংগ্রামে ডাক দেয়, জনগুরুত্বপূর্ণ ইস্যু না হওয়া সত্ত্বেও, তাহলে তো এখানে ওই সেফ এন্ড সিকিউর পরিবেশ মানে নিশ্চিত হচ্ছে না। কিন্তু ফারুক ভাই, আমাদের দেশে যারা বিরোধী অবস্থানে যারা থাকেন তারা মনে করে এটাই তাদের কাজ। এই যে তাহলে পরিবর্তন আপনি প্রত্যাশা করেন কেন ভাই? ওই যে আমাদের মাসুদ কামাল ভাই বোধহয় বললেন যে বিরোধী দলের বিরোধী দলের ভূমিকাটা এরপরে দিব আসবো ভাই, জান বিরোধী দলের কাজটা কি? আমাদের মাসুদ কামাল ভাই, আপনি কি জানেন সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা সরকারি দলের চাইতেও অনেকাংশে বেশি, অনেক জায়গায়। সংসদীয় গণতন্ত্র যেসব দেশে রয়েছে সরকারি দলের চাইতেও ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিরোধী দলের ভূমিকা আরো বেশি। সুতরাং এই জায়গাগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে বিরোধী দল শুধুমাত্র রাজপথে বয়ান দিবে, বিক্ষোভ করবে, মিছিল করবে, নো ভাই একটু জাস্ট আসবো এই ক্ষেত্রগুলো একটু বলেন, আমরা কি আসবো। এই যে আমি ফরেন ইনভেস্টমেন্টটা শেষ করি। নাম্বার 2, কমিউনিকেশন। যে দেশে এই কমিউনিকেশন যত বেশি ইনরিচ, সে দেশে বিদেশিরা তত বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। এখন আমি যদি বলি বাংলাদেশে ধরেন জাপানিজ কোনো কোম্পানি আমাদের উত্তরাঞ্চলে বিনিয়োগ করতে চাই, এখন রাতারাতি বিএনপি সরকার এই 6 মাসে এসে ওই রেলপথ কিংবা নতুন নতুন মানে সড়কপথ তো বানাতে পারবে না, কারণ এটাতে লং টাইমের ব্যাপার, সময় সাপেক্ষ, সময় লাগবে। হ্যাঁ। নাম্বার 3, একটা হেলদি ব্যাংকিং চ্যানেল, হ্যাঁ, যেটাতে সরকার ইতিমধ্যে চেষ্টা করছে, বাট অনেকগুলো ঝামেলাও পাকিয়েছে, আমরা কিন্তু সমালোচনা করেছি। এই 3টা জিনিস যখন আপনারা ধরেন যে একটা দেশে থাকবে, বিদেশিরা আগ্রহ প্রকাশ করবে। এখন পর্যন্ত আমরা আসলে এই 3টা জিনিসকে এনরিচ করার জন্য কতটুকু কোঅপারেট করছি? এবার সেটা তো থাকলো। এই আতিক ভাই যেটা আপনার কাছে জানতে চাই যে কোন কোন জায়গাতে বিরোধী দল ভূমিকা রাখতে পারে। এই যে আসতেছি নাম্বার 2, জ্বালানি সংকট। জ্বালানি সংকট বিএনপি ক্রিয়েট করে নাই, এটা ওয়ান কাইন্ড অফ উত্তরাধিকার সূত্রে এই সরকার পেয়েছে বলতে পারেন। বলুন। তার উপরে সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকটা আন্তর্জাতিক সংকট এই সরকারের সামনে আসছে। ওই ইরান আমেরিকা যুদ্ধ, এদিকে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আগে থেকে চলমান। আসবো ভাই, জ্বালানি তেল তো আমাদের মধ্যপ্রাচ্য থেকে আসছে। শেষ করি, মধ্যপ্রাচ্য পুরোটাই এফেক্টেড এই ইরান এবং ইসরায়েল আপনার আমেরিকা যুদ্ধের কারণে। এবং আমাদের যে মূল পাইপলাইন, যে পাইপলাইন দিয়ে তেলটা আসবে, আরব সি এবং ভারত মহাসাগরে মারামারি হচ্ছে। আজব কাহিনী ভাই। আপনি ওই আরব সি আর ওই একটা পাইপলাইনকে কেন্দ্র করে যদি ধরেন উদ্ভট বক্তব্য দেন, ইটস হাস্যকর। কেন? কারণ মিডল ইস্টে একটা পয়েন্টে যুদ্ধ লাগা মানে পুরো মিডল ইস্ট আপনার ধরেন যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে ধাবিত হওয়া। আপনি একজন ডক্টরেট হয়ে যদি এরকম প্রশ্ন করেন, ইটস নট এ, আসলে কি বলবো, প্রশ্ন করলাম। এই যে আপনি বলছেন, আপনাকে মনে হয় না যে ইরান এবং আমেরিকা যুদ্ধের কারণে আমাদের এই জ্বালানি সংকটে একটা বড় ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ, আমাদের অভ্যন্তরীণ অনেকগুলো সংকট রয়েছে, এগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এখন সরকারের এখানে দোষটা কোথায়? যেমন ধরেন আমাদের যে জ্বালানি মন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমাদের আরো 4 থেকে 6 মাসের জ্বালানি রিজার্ভ রয়েছে, আমরা তখনই প্রতিবাদ করি। এখন আসেন এই যে উনি বললেন যে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি। এই যে জ্বালানি সংকট, এই সংকট সরকার ক্রিয়েট করে নাই, সামনে আসছে। বিরোধী দলের উচিত ছিল এই জ্বালানি সংকট মোকাবেলায় তাদের পক্ষ থেকে একটা ফর্মাল ওয়েতে পার্লামেন্টে ডিবেটের আয়োজন করা কিংবা রাষ্ট্রপতিকে আহ্বান জানানো। প্লিজ, এটা অনেক পরে, আমরা সমালোচনা করার পরে কয়েকদিন আগে আপনারা ওই সংবাদ সম্মেলন করে এটা জানিয়েছেন। এটা দরকার ছিল যখন এই সংকট তৈরি হয়েছে বা ক্রিয়েট হয়েছে তখনই করেন নাই। দ্বিতীয়ত আসেন এই যে বেসরকারি করণের মধ্যে দিয়ে সবসময় এটা ভালো লাগলো না, মানে না পয়েন্টটা ভালো, আপনার পয়েন্টটা ভালো যে সবসময় যে বিরোধী দলই সংসদে আলোচনার প্রস্তাব করবে ব্যাপারটা এরকম না। সরকারও তো বলতে পারে যে আসুন আমরা সংসদে উদ্যোগ নেই নাই, ধরে নিলাম সরকার এখানে ধরেন যে ওই উদ্যোগটা না নিয়ে সরকার ভালো করে নাই, ধরে নিলাম, তো বিরোধী দলেরও তো একটা দায়িত্ব আছে ভাই। ওই যে দায়িত্ব পালন করে বললে যে আসুন আলোচনা করি সংসদে। হ্যাঁ, এটা কখন করেছে? অনেক পরে করেছে, অনেক পরে করে লাভ নেই ভাই। যখন এই সংকট প্রকট আকার ধারণ করেছে, না ধরেন আপনার রোগীটা এখন মুমূর্ষু
অবস্থায় তিনি জনগণের পক্ষে কথা বলছেন। না, প্লিজ সরকার শেষ দল করি। বিরোধী দলের। মৃত্যু ওনার ভূমিকা কি? পথযাত্রী, রোগী এখন মৃত্যু পথযাত্রী। এই মোমেন্টে আপনি ধরেন যে নামি দামি বিদেশি ব্র্যান্ডের ওষুধ নিয়ে এসে তো লাভ নাই। যখন অসুখ তার ভিতরে শুরু হয়েছে তখন যদি আপনি উদ্যোগ নিতেন, তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা তখন অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকতো। ফারুক হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত শিক্ষক কি বলে আমরা শুনে আসি। জ্বালানি জি। নিয়ে আমি একবার 30 সেকেন্ডে যেটা গুরুত্বপূর্ণ বলুন। ধরেন এই যে আসলে আমি ভুলে গেছি আচ্ছা, আমরা পরে শুনছি অধ্যাপক রেজওয়ানা করিম সিনিকদা ম্যাডাম আসতে চাই। এই যে সরকারি দল, যে কোনো সংকট তৈরি হতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, নাগরিক সেবার প্রদান করার ক্ষেত্রে সেই সরবরাহ কিংবা উৎপাদনের প্রশ্নে সংকট, যে সংকটই আমরা দেখি না কেন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আলোচনার কোনো বিকল্প নাই। কিন্তু কে আগে প্রস্তাব দিল, কে পরে দিল, কেন দিল না ইত্যাদি প্রসঙ্গ নিয়ে কি বাহাসি করব আমরা? না, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক কিছু ব্রোকেন হয়েছে। সো যেহেতু ইন্টারপার্সোনাল সম্পর্ক আছে বিরোধী দল এবং সরকার দলের মধ্যে, আমরা যদি শুধু আমাদের মনোযোগটা বাহাসের মধ্যে রাখি, রাস্তার মধ্যে রাখি, তাহলে কিন্তু আসলে আমার মনে হয় না কোনো পক্ষ আসলে লাভবান হবে। আজকেই এই কিছুক্ষণ আগে একটা ডাটা বের হয়েছে, এটা হচ্ছে ডপলার অপিনিয়ন রিসার্চ। দেখেন, 180 দিনের মধ্যে যদি সরকারের উপরে সন্তুষ্ট কিন্তু মাত্র 54% মানুষ, প্রথম আলোতে বেরোছে কিছুক্ষণ আগে। আর জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার উপরে সন্তুষ্ট দেখা যাচ্ছে 66% মানুষ। 2/3 ভোটে বিজয়ী দল কিন্তু এই বর্তমান বিএনপি সরকার। কাজেই এই যে জন অসন্তোষ, যেখানে মাসুদ ভাই প্রথম একটা কথা শুরু করেছিল, এখন অসন্তোষকে আমি মনে করি যে আসলে বিরোধী দলেরও এখানে উচিত যে আমরা কিন্তু দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে নানা ধরনের আবদার, নানা ধরনের আন্দোলন, নানা ধরনের দাবি, এর কনসিকুয়েন্সেস এর এটা কিন্তু ভালো হয়নি, একদমই ভালো হয়নি, এবং এটা সবাই এফেক্টেড হয়েছে। সিকিউরিটি সিস্টেম এফেক্টেড হয়েছে, কেউ কিছু বেনিফিট অর্জন করে নাই। তো সেই জায়গাটা থেকে এই মুহূর্তে কিন্তু আমি এটা মনে করি যে কোনো সমস্যার সমাধান, দেখেন এটা আমার জন্য খুব আনফরচুনেট, যখন জ্বালানি সমস্যায় সবাই পড়ছে। আপনি বিনিয়োগের কথা জিজ্ঞেস করছিলেন না, বিনিয়োগ এখানে কিভাবে হবে? একটা রাষ্ট্রে বিনিয়োগ হবার জন্য আপনার এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা মাস্ট। আপনি এনার্জি সিকিউরিটি নিশ্চিত না করলে কে বিনিয়োগ করবে? কোথায় ফ্যাক্টরি হবে? ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। 24 পরবর্তী সময় কারা, কেন, কি কারণে ভাই, কখনো আকিদ যে পুরাইছেন, কখনো গাজী টায়ার পুরাইছেন, কে কি পাইছেন, এইসব বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। কারণ কি, একটা না, সেটা ইন্টারিমের সময় যা হয়েছে তার দায় বিএনপিকে দিচ্ছেন কেন? না, ইন্টারিমের সময় যেটা হয়েছে সেটা তো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই মঞ্চে, এইখানে, এই গোল টেবিলে যখন কথা হলো, আমি এখনো কেন শুনি, দেখেন আমার যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কে কোন দল করে, কে কি করে, এই হিসাব করে করে কি আপনি আসলে ইনভেস্টমেন্টের পরিবেশটা ক্রিয়েট করতে পারবেন? বি ট্রুথফুল, আপনি আসলে ট্রুথফুল আনেন। আমি এই প্রশ্নটাও রাখতে চাই, ধরেন কোন একজন মানুষ মেধাবী, এখন সে যে দল করবেন, কিন্তু আমি তো যে ওই জায়গাগুলোকে পুরাবো না। আপনি লিগ্যাল ফ্রেমের মধ্যে আসেন, লিগ্যাল ফ্রেম এক জিনিস, আর আমি একটা ফ্যাক্টরিতে একটা কথা বলি, আমি একটু কথা বলবো। না প্লিজ, না সুবিধা করে দিতে চাই। না আমি একটা কথা বলতে চাই। না, সুবিধার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আমাকে বলেন, এসালম গ্রুপ, সামিট গ্রুপের অনেক টাকা পয়সা নিয়ে গেছে, দুর্নীতি হয়েছে, কিন্তু ওই এসালম গ্রুপে এমন অনেক শ্রমিক আছে ভাই, তার জীবন চলছে কিভাবে? সেই ফ্যাক্টরিটা যখন বন্ধ হয়ে গেছে, সেই নাগরিকের কথা আপনি কি চিন্তা করেছেন? হোয়াট ইজ ইওর অপিনিয়ন? মানে আপনি করবেন কি? আপনি কি ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে মনে করছেন রাষ্ট্রের উপকার করবেন? এই প্রশ্নটাতে আসতে পারতে হবে। নয়া বন্দোবস্ত মানে যখন আমরা বলি কে আনবে ম্যাডাম, এই আনার কথার জন্য এই মঞ্চে আমি যখন বললাম আজকে উনারা আনবেন, সরকার পক্ষ আনবেন, আমাদের যে কথাগুলো আসে, দেখেন পলিটিক্যাল দ্বন্দ্ব থাকবে। টাকা যে চুরি করেছে তাকে আমি লিগ্যাল প্রক্রিয়াতে শাস্তি দিব, কিন্তু তার কনসিকুয়েন্সেস আমি আসলেই চাই না ওই পরিবারটার উপরে পড়ুক, যে ওখানে সামান্য একজন শ্রমিক। কিন্তু ওই সময় এই যে পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে, তাকে তো অনেকে ইমানসিপেশন মনে করেছে, বাংলা কি মুক্তি মনে করেছে, প্রশমিত হওয়া মনে করেছে। ইমানসিপেশন না, ওইটা তো একটা সময়ের সাথে তো শেষ হয়ে যায় না। আচ্ছা, আমি আপনাকে বলি, যখন আপনার বাইরে থেকে ইনভেস্টমেন্ট এসে দেখবে, এখানে তো শুধু এনার্জি সিকিউরিটি না, সে কি দেখে, এখানে কিছু হইলে পরে মানুষ এখানে যে জিনিসপত্র ভাঙে, এবং এই যে জিনিসপত্র, দোকানদার, ব্যবসা বাণিজ্য সব যখন ভাঙে, এগুলো খুবই উস্কানিমূলক ভাঙা থাকে, সাধারণ জনগণ ভাঙে না। আমি একজন নিবিজ্ঞানী, সাধারণ জনগণ ভাঙে না, কারা ভাঙে বলেন? উস্কানি দেওয়া হয়, পলিটিক্যালি উস্কানি দেওয়া হয়। তাদের রাজনৈতিক পরিচয় কি? যার যেখানে সুবিধা, আজকে যেই দলের সুবিধা হবে, বিরোধিতায় থাকবে, সে করবে, কালকে আগে আরেক দল করবে। আপনাকে একটা উদাহরণ দিই, গাজায়
গাঁজা আমাদের সকলের জন্য, আমি এই উদাহরণটা প্রায়ই দিই, তো সেটার জন্য আমাদের সকলেরই আছে। এখন আপনি বয়কট গাঁজা করছেন, খুব ভালো হয়েছে, সবাই করতেছে। এর সাথে বাটার সম্পর্ক কি? বাটার দোকান ভেঙে ওইখান থেকে নাইকির জুতা চুরি করে নিয়ে গেছেন, চোরে আবার সাইজে মিলে না দেখে ফেসবুকে পোস্ট দিছেন, এই জুতাটার দাম তো 20,000 টাকা, আমার সাইজে মিলে না, কে নিবেন, 15,000 টাকা বিক্রি করব। এই সব যখন চলে তখন কি ওই বাটা কোম্পানির মালিক আর দ্বিতীয় দফা এখানে কোনো ইনভেস্ট করবে? অধ্যাপক সিনিকদা অসংখ্য ধন্যবাদ। আতিক মুজাহিদ। আমি আসলে ওনার সাথে কিছু বিষয়ে একমত। সে বিষয়ে গভর্নমেন্টের দ্বিমত কোন জায়গায় সেটা বলেন। গভর্নমেন্টের যেটা উচিত ছিল, আমি এইভাবে বলতে পারবো না যে সামিট আমার 2 লক্ষ কোটি টাকা নিয়ে গিয়ে সেকেন্ড মানে রিচ হয়ে গেছে, আমার দেশের সুশীর্ত করে নিয়ে গিয়ে আমার সিঙ্গাপুর জ্বালানি সংকটের যে একটা বিকল্প আপনি দেখান তো। আমি বিকল্প নাই বলছি, বিকল্পটা ইস্যুটা না। আপনি ধরেন যে এখন আমি সমাধানের কথা বলছি, এলএনজি যে এখন যেটা আছে, কেন সংসদীয় একটা কমিটি হয়নি? আপনার কি জ্বালানি সংকট আজকে লাইনে যখন দাঁড়িয়ে চলে, আমি তখন এতে প্ল্যানটা ছিল, তখন একটা প্ল্যান ছিল না যে আমরা কিভাবে করি। কিসের? তেল সংকটের সময় তখন তেল সংকটের সময় আমরা কিন্তু আতিক ভাই দেখলাম যখন সরকারি দল বিরোধী দলের মধ্যে কমিটি হলো, সংকট শেষ। ওই সংকট সেটা একটা ষড়যন্ত্র ছিল, প্রোপাগান্ডা ছিল বিরোধী দল অস্থিতিশীল করার জন্য। ভেরি ইন্টারেস্টিং। শোনেন, ওই কমিটি হওয়ার পর ওই কমিটি কি রেজুলেশন ছিল না? ওই কমিটি কি প্ল্যান দেয়নি? তখন বলেন যে কোথা থেকে আমদানি করতে হবে বলেনি? আপনার এফএসআর হঠাৎ করে আগুন লাগলো, ঘটনা কি? এবং এই টার্মিনাল তৈরি করা নিয়ে তো প্ল্যান আছে। উনি যেটা বলতে চায়, টার্মিনাল তো 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা কাকে দিচ্ছেন আপনারা? বিপিসির কাছে একটা সামিট গ্রুপের মামলা ছিল, সে মামলাটা তুলে নিলেন কেন? কেন ওখানকার সচিবকে সরাইলেন? কেন চেয়ারম্যানকে সরাইলেন? কারণ সামিটকে আবার দিবেন তাই? আপনারা দেখেন এখন বলে সামিটে এক্সিলারেট গ্রুপ এবং সামিট গ্রুপ, তাই তো? দুইটা কার? আপনারা যাদেরকে বলেন, তাহলে আপনার সংকটের পিছনে তো আপনারা নিজেরাই দায়ী, কারণ আপনারা এদেরকে স্পেস করে দিয়েছেন। তাহলে কার ইন্ধনে চলতেছে? কিভাবে সমাধান হবে সেটা বলতেছেন? তাহলে আমাকে পার্লামেন্টে আমাদের ক্ষমতায় দেন, আমরা দেখি আমাদের পার্লামেন্ট করতে পারি না। কেন না? এর সাথে আপনার আমার প্রশ্নটা আপনি কাইন্ডলি শুনেন। সেটা হচ্ছে আপনারা বাজেটের সময় এলেন না, বাজেটের সময় আপনারা একটা বিকল্প বাজেট দিলেন। আপনারা বাজেটের সময় একটা বিকল্প আমরা ক্ষমতায় ছিলাম, একদমই ক্ষমতায় ছিলাম। আমি বলি কোন সময় ক্ষমতায় ছিল? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, ডক্টর ইউনূস ছিল ক্ষমতায়। বিরোধী দলে তার বাবা এখন আমি বলতেছি বলি শুনে আসি স্কুল দখল করেছে, এই বিরোধী দলে। আচ্ছা, বিরোধী স্কুল দখল করেছে বলেন। আপা আমরা ইন্টারভিউর সময় কি আপনারা আপা শোনেন, শেষ করি আপা যদি সবে বলেন, সরকারি দল বেশি বললে তো হবে না। শোনেন, আমরা ইন্টারভিউর সময় পুরো বাংলাদেশ দখল করেছি। বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স, টাকা, রাস্তাঘাট, নদী, বালু, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, এমন কোন রাস্তা, এমন কোন কমিটি, এমন কোন বাজার ঘাট, সবগুলো একদম এনসিপির এবং সবার আন্ডারে ছিল। ওকে, খুশি? আমরা সবই দখল করেছিলাম। কিন্তু আমাদের এই একজন উপদেষ্টা ছিল, উনি যা বিএনপিতে জয়েন করে, বিএনপির পররাষ্ট্র উপদেষ্টা হয়েছে। আমাদের এখানে একজন ছিল, উনি গিয়ে আইন মন্ত্রী হয়েছে। এরকম আপনার নাসিমুল গনি সাহেব আগেও ছিল, এখন নাসিমুল গনি সাহেব ওখানেই আছেন। মানে কোথায় চেঞ্জ হয়েছে? আমাদের সমস্যাটা হলো কি পুরোটাই খাইতে পারেন নাই, তো অর্ধেক খাইছেন, এই জন্য হয়নি। ঠিক আছে, আমরা শোনেন, আমি বলি এখন বলেন আতিক ভাই বলেন। আপনি বলছেন যে প্ল্যানটা কি একটা রাষ্ট্রের? আপনি যে কোশ্চেনটা করেন, আমার তো কোশ্চেনটা করার কথা বিপিসি কে এতগুলো টাকা দিয়ে পুষিয়ে রাখছে আপনাকে এত বছর ধরে, আপনি কি আপনাকে এনার্জি প্ল্যান দিলেন, সিকিউরিটি দিলেন? এটা যদি আমাকেই করতে হয়, আমরা যদি সব সলিউশন দিই, আতিক ভাই এইখানে আমি বলি না ভাই, আপনি বলবেন, কিন্তু এই জায়গাতে আমার প্রশ্ন আমার করতে হবে। সেটা হচ্ছে যে বাজেটের সময় আপনারা একটা বিকল্প বা শ্যাডো বাজেট দিলেন। এই যে সংসদে আলোচনা করে সংকটগুলো সমাধানের কথা আপনারা বললেন, তাহলে সংসদে আলোচনা যদি আপনারা বিকল্প প্রস্তাব দিতে না পারেন, তাহলে আলোচনাটা হবে কি? সরকারকে বলবেন যে আপনারা ব্যর্থ? না, তাহলে আলোচনাটা কি হবে ভাই? প্রস্তাব মানে কি? আপনি একটা কোশ্চেন বলুন। বিকল্প প্রস্তাব হচ্ছে, আমরা যে সোর্সিং গুলো ছিল তখনই কিন্তু আলোচনাগুলো বিকল্প ছিল। ওখানে খেয়াল করেন, বলছে আমাদের সোর্সের ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা যদি আগে এখান থেকে কিনতাম, তাহলে এখান থেকে আমাদের এক্সপোর্টিং বাড়াইতে হবে। আপনি আজকেও কিন্তু নিয়ে আসতেছেন, আপনি আজকে একনেকে দিলেন 14টা নতুনকে এলএনজি নিয়ে আসতেছেন, তাহলে আপনি কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়ার কথা ছিল, প্রিপেয়ারনেস। তারপরে আপনার যে কতটুকু লাগতেছে, কতটুকু লাগবে, এটা আপনার অলওয়েজ প্রিপারেশনে থাকার দরকার ছিল। কিন্তু আপনি যেটা অস্বীকার করতেছেন, যেটা অনিন্দ ইসলাম সাহেব বলেছেন, ওটা এড়িয়ে যাচ্ছেন। প্ল্যান ইস্যু না, প্ল্যান সব ঠিক আছে, বলছে আমাদের টাকা নেই কেনার, এইটা অ্যাড্রেস করতেছেন না। এবং দেখেন অর্থমন্ত্রী বলছে, এটা কি ব্যক্তিগত পর্যায়ে বলেছেন না গণমাধ্যমে বলেছেন? পার্লামেন্ট একদম ওপেন স্পেসে বলেছেন। সেকেন্ড বলি, অর্থমন্ত্রী বলেছেন 2 বছর লাগবে। হ্যাঁ, এটা প্রাইম মিনিস্টার বলেছে 5 দিন। আমি বলি প্রাইম মিনিস্টার বলেছে 5 দিন লাগবে। তার মানে প্ল্যানটা আসলে কোনটা আপনি বলেন? 5 দিনে শেষ হবে? একজন বলতেছে যে আমাদের টাকা নেই, কিনতে পারতেছি না, আরেকজন বলতেছে আমাদের 2 বছর লাগবে। সো জাস্ট আপনি আমাকে ক্লিয়ার করেন আপনি কি আছে কিনা।
সো তারপরে যে সোর্স ঠিক করেন, আপনারা তো নর্মালি জানি সোর্সিং ঠিক করা, আপনার নেগোসিয়েশন করা, আমাদের এখানে টিম রয়েছে, জ্বালানি মন্ত্রণালয় রয়েছে, বিপিস রয়েছে, অনেক স্টেকগুলো এবং প্রাইভেটও রয়েছে, অনেকে আমদানি করে। খেয়াল করেন, বলতেছে কি আমরা 20% বসুন্ধরাকে অ্যাপ্রুভ করা হলো। ভাই প্ল্যান নাই মানে কি? প্ল্যান তো অবশ্যই আছে। তো 20% কেন আচ্ছা বসুন্ধরা? আতিক ভাই, একেবারে ছোট প্রশ্ন, হয়তো উত্তরটাও আমি ছোট করেছি। আপনাদের দায়িত্ব, আপনারা যদি দায়িত্বে থাকতেন কয়দিনে সমাধান করতে পারতেন? কোনো দিন কথা বুঝতে পারেন, আমি কোনো ব্যাখ্যা নাই, কয়দিন বলেন। আমরা তো আগে থেকে প্রিপারেশন নেব, আমরা তো এগুলো হতেই দেবো। আগে তো হতেই দিবে না। হেলেন জেরিন খান শুনেন, উনি যেটা বলছে এটা ধরেন আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন এটা কিন্তু 3টা টার্ম বলা হয়েছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। অর্থমন্ত্রী বলছেন লং টার্মের কথা, মিড টার্মে বলছে জ্বালানি প্রতিমন্ত্রী, আর শর্ট টার্মের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। কাজে এটা উনি যদি ভালো করে করেন সেটা দেখেন। আর একটা হলো বিষয়, আপনার শুনেন, আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে কিন্তু কথা বলতে পারেন। আপনি যেমন উল্টাপাল্টা সবকিছু বলছেন, একটার উত্তর দেওয়ার মতো আমার যাই নাই। আমি শুনেন, আপনাদের বলার কিন্তু এখন পর্যন্ত, কারণ আপনারা যখন সমালোচনা করবেন নিজেরা আয়না একটু দেখে তারপরে সমালোচনাটা করেন। আপনাদের জামাত ইসলাম এই 180 দিনে কি করছে সেটা একটু চেহারা একটু দেখেন। প্রথমত জামাত ইসলামের একজন এমপি কি নারীকে করেছে এবং এরকম অসংখ্য বিরুদ্ধে অভিযোগ আছে। তারপরে জামাত ইসলামের আরেকজন এমপির মেয়ে নির্যাতনের শিকার ওই এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে কিভাবে করছে। জামাত ইসলামের আরেকজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে ওই যে কি জানি পর্দা, তারপর টেবিল, চেয়ার এইসব আবেদন করেছে। আরেকজন এমপি ধর্মের কথা বলে তারপর তার ওয়াইফের জন্য ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছে। তো এইগুলো তো জামাত ইসলামের এমপিরা। আবার আরেকজন এমপি ওই যে ঐচ্ছিক অনুদান দিয়েছে, দেখা গিয়েছে নিজের মেয়ে আর ওই তার পরিবারের আরেকজন সদস্যের নামে নিয়েছে। কাজেই আপনারা যখন সমালোচনা করবেন নিজেদের দিকে তাকিয়ে তারপরে করেন। তারপরে সমালোচনা সরকারি যারা থাকবে তাদের সমালোচনা করবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি, সবসময় প্রস্তুত আছি। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন এই যে এই বিদ্যুতের সংকটের কারণে কিংবা গ্যাসের সংকটের কারণে এইটাই যে মানে এটা এই জাতি যারা সচেতন কিংবা অসচেতন, কারণ এখন আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিক সচেতন যারা মোবাইল বুঝে, তারা কিন্তু সকলেই জানে এটা বর্তমান সরকারে ক্রিয়েট করা কিছু না, এইটা একটা বৈশ্বিক সমস্যা। এবং এই সমস্যা সেটা তো আছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট আছে না। সেখানে আতিক ভাই বলছিলেন যে তারা যদি এই জায়গায় দায়িত্বে থাকতেন আগে থেকেই তাদের পরিকল্পনা থাকে। তারা যে কি পরিকল্পনা থাকে সেটা তো এই জাতি 16 মাস দেখেছে। কি জানি এনসিপির একজন নেতা রিকশায় চলতো এবং একজন নেতা কি বলেছে, তার গ্রামের সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে করুণ অবস্থার ঘরটা হয়েছে তার। এখন সে ওই এলাকার সবচেয়ে বড় বিল্ডিংটা তার, এবং তারা অনেকে বাইসাইকেল চালাইতো, এখন তারা প্যারাডো চালায়। এবং তাদের হান্নান মাসুদের কথাই বলি, অন্য দূরে না। সারজিৎ কি বক্তব্য দিয়েছে এই যে 16 মাসের পূর্বে আর পরবর্তীতে সে তার এলাকায় শোডাউন করেছে, সেখানে 1 থেকে 150 গাড়ি নিয়ে 1 থেকে 150 গাড়ি কিভাবে কি মানে এই টাকা কোত্থেকে আসলো? এনসিপির মতো দল আপনারা প্রথমেই তাদের যে প্রাথমিক মানে পলিটিক্যাল যে ইন্ট্রোডিউস যেটা করলো মানিক মিয়া অ্যাভিনিউর মতো জায়গায় সারা বাংলাদেশ থেকে শত শত গাড়ি নিয়ে এই টাকার উৎস কোথায়? এনসিপি জায়গায় সবচেয়ে এক্সপেন্সিভ জায়গায় তারা একটা বিশাল অফিস নিয়ে আছে, এই অফিসের খরচটা কোত্থেকে আসে? অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই সমাধান কি? মাসুদ কামাল ভাই সমাধান কি? অসংখ্য ধন্যবাদ। সমাধান কি? ভাই সমাধান করার জন্য পলিটিক্যাল পার্টি তারা ইলেকশন করে জনগণের ভোট নেয়, বলে আমি সমাধান দিতে পারবো, আমরা ক্ষমতায় পাঠান। তারা ক্ষমতায় গেছে, সমাধান যদি তারা যদি নেবে আমি দিতে পারবো না। যখন আমি তো পাবলিক নেবে, আমি কান্নাকাটি করতে পারি। আপনি কোন আমি আবার আমার লাইনে কান্নাকাটি আরম্ভ করে দিই, কান্নাকাটি করেন? হ্যাঁ, এটা করতে পারবো। আমি তো ভাই সমাধান দেওয়া, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং এই ব্যাপারগুলো সাংবাদিকরা সমাধান দেয়। এই ধরনের সংকট মোকাবেলার প্রশ্নে দেশে বিদেশে নানা মানে জ্ঞান অর্জন তো আছে। দেখেন আমরা প্রশ্ন করতে পারি। প্রশ্নটা কি ধরনের? এই যে একটু আগে আলাপ হলো না এখানে যে আপনার এই যে পে কমিশন, জি জি, সরকার কিন্তু পে কমিশন দিতে অনেক কষ্ট হবে, তারা টাকা দেয় না গেছে ভাই, তাও তারা পে কমিশন দেওয়ার কথা বলতেছে, দিমু করতেছে, না করতে পারে না, দিমু না করতে পারে না।
কিন্তু পাবলিকরা করতে পারে 2 বছর জ্বালানি দিব না। কি কারণে পারে? পাবলিক তো, তারা তো আমরা পাবলিক না করলে অসুবিধা কি, দিতে পারবো না। অর্থমন্ত্রী বলছে যে আমার হাতে কোনো জাদু নাই, আমি জাদু দেখাতে পারবো না। তো জাদু নাই আপনি জানেন, তাহলে মঞ্চে উঠছেন কে ভাই? মঞ্চে উঠছেন কেন? আরেকজন এদিকে জাহিদুর রহমান বলতেছে যে জ্বালানি সংকটের জন্য বিএনপিকে দায়ী করা চলবে না, এটা আওয়ামী লীগকে দায়ী করতে হবে। ওকে ফাইন, আওয়ামী লীগকে দায়ী করবো। আপনি আগে জানতেন না যে আওয়ামী লীগকে দায়ী করতে হবো? আপনি প্রিপারেশন কই? আতিক মুজাহিদ তো বললেন যে ভাই আমরা এখন সমাধান কি? আপনারা তো, আমরা হলে পরে আমরা আগে থেকে আমরা করতাম, চিন্তা করতাম, পরিকল্পনা করতাম। আপনার আগের পরিকল্পনাটা কই? আপনি যে ক্ষমতায় গেছেন তখন বলতেন যে আমারে ভোট দেন, আমি ক্ষমতায় গেলে কিন্তু আপনাকে জ্বালানি আগে দিব কি না। জানতো যে 2 বছর বিশ্ব দেব না। ইরান জানো না ইরাকের কেন? যুদ্ধ হবে, ইরান আমেরিকার যুদ্ধ হবে, এটা কি জানতাম আমরা? বলেন। ভাইরে বজ্রপাত হইতে পারে, আজকে হইতে পারে না। এই জন্য দেখবেন যে বিল্ডিং এর উপরে একটা আর্থিং করে দেয়, আর্থিং করে দেন। এইগুলি ভাই বলে লাভ নাই। ওই অ্যাক্সিডেন্টের অজুহাত দিয়ে আপনি চলতে পারবেন না। ভাইরে শুনেন ভাই, পারেন নাই, পারেন নাই, অজুহাত দিয়েন না। সরি, আপনারা পারেন নাই, সেজন্য সরি আমরা এটা বলেছি। ক্লিয়ার কথা, পারেন নাই। ওই যে আপনি বললেন, কে জানি বললো যে প্রাইম মিনিস্টার যখন কিছু একটা করে ওটা একটা উদাহরণ তৈরি হয়, শুনে খুব খুশি লাগছে। তার উদাহরণ তার কয় মন্ত্রী করছে, ফলো করছে বলেন? প্রাইম মিনিস্টার তেল নেয় না, গাড়ি নেয় না, সিকিউরিটি এগুলো সেগুলো নিচ্ছে না, না নিয়ে এসে উদাহরণ তৈরি করছে। খুব খুশি হয়েছি। উদাহরণ কার জন্য তৈরি করছে? আমার জন্য নাকি তার মন্ত্রীর জন্য? তার কয় মন্ত্রী তার উদাহরণ ফলো করছে? একজনও করে নাই। তাহলে মন্ত্রীরা কি করে ফলো করে নাই? করে না, তারা প্রাইম মিনিস্টার হয় দাম দেয় না, অথবা প্রাইম মিনিস্টার বলছে আমি এগুলো করবো, তোমরা তোমাদের মতো চলবা। কোনটা ভাই? উদাহরণ তো প্রাইম মিনিস্টার তৈরি করছে, তো অন্য ওনার মন্ত্রীরা ই করে না কেন, ফলো করে না কেন? একটা টিম, সে টিম লিডার। আপনি মনে করেন ফুটবল খেলা, মেসি হলো এগুলো ক্যাপ্টেন, সে বলতেছে এই দিক দিয়ে আক্রমণ করো, অন্য সবাই যা উল্টা দিক দিয়ে হবো, গোল হবো, ওই খেলা সে জিতবে? অন্যান্য এমপিরা বাড়ি নিচ্ছে না, গাড়ি নিচ্ছে না। ভাই আমি যেটা বলবো ওটা জবাব দেন না, আমি যেটা বলবো ওটা জবাব দেন। মন্ত্রীরা 18 লিটার তেল, দৈনিক 18 লিটার তেল, এই লোভ সামলাতে পারে না কেন? কি কারণে পারে? তার প্রাইম মিনিস্টার পারছে। তার প্রাইম মিনিস্টার তার চেয়ে গরিব। তার প্রাইম মিনিস্টারের হলফনামায় বলা হয়েছে তার মান্থলি ইনকাম হলো 56,000 টাকা। আব্দুল আল মিন্টুর ইনকাম কত? সাহেবের যে কি বলে আবির হোসেন মোহাম্মদের ইনকাম কত? সে নিজেও জানে না ইনকাম কত। তো 18 লিটারের তেলের লোভ সামলাতে পারে না ভাই। এরা ধনী টাকায়, আত্মার দিক দিয়ে গরিব। তো এই গরিব আত্মার লোক দিয়ে দেশ চলবে না। একদম সাফ কথা, সাফ কথা চলবে না তো, চলতেছে না তো। জি অসংখ্য ধন্যবাদ ফারুক হাসান। ভাই আমরা কি সময় পাবো না? জি, পরে ফিরবো। না, অবশ্যই সবার কথা শুনবো। যাই হোক, আসলে যেটা আমি এর আগেও বলার চেষ্টা করেছি যে জ্বালানি সংকট এটা নানান কারণে ঘনীভূত হয়েছে। এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এর আগে আমার ভাই যেটা বলেন বিদ্যুতের সংকট, ওই জ্বালানি তেলের সংকট, জাতীয় কমিটি করা হলো সরকারি দল বিরোধী দলকে নিয়ে, হঠাৎ করে পেট্রোল পাম্পের লাইন গায়েব হয়ে গেল। তা আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সরকারকে এমনিও বলেছি, সরাসরিও বলেছি যে একটা জাতীয় কমিটি করেন এই সংকট থেকে উত্তরণের জন্য। সেখানে সরকারি দল বিরোধী দলকে নেন, যারা জ্বালানি বিশেষজ্ঞ তাদেরকে যুক্ত করেন এবং এই সংকট থেকে উত্তরণ ঘটান। দ্বিতীয়ত দেখেন, এই যে অবসর ভাতার কথা আমার ভাই এটা ক্রিটিসাইজ মূলক মানে একটা অ্যাঙ্গেল থেকে এটা বলেছেন, এটা কিন্তু সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট। 2022 সাল থেকে আমার এই বেসরকারি শিক্ষকরা কিন্তু এই অবসর ভাতা পায় নাই, তার অত্যন্ত কষ্ট ছিল। আমার কাছে শত শত ফোন আসে, আমাদের কার্যালয়ে প্রতিদিন কত শিক্ষক এসে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকে যে ভাই আপনি একটু সুপারিশ করে দেন, একটু বলে দেন। তাদের কষ্টটা আমরা ফিল করি। তো যাই হোক, আজকের এই সরকার এবং আজকের ইনি যে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, বিশেষ করে এই উদ্যোগটার পিছনে সবচাইতে বেশি কাজ করেছেন শিক্ষা সচিব জনাব আব্দুল খালিক সাহেব। 2100 কোটি টাকা প্রাথমিকভাবে তারা কিন্তু দিয়েছেন অলরেডি, এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই পুরো টাকা তারা পে করে দেওয়ার অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা গুড অ্যাচিভমেন্ট বলতে পারেন। এই প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে যদি আপনারা ওই বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করা, যেটা এটা আসলে উচিত না। তৃতীয়ত দেখেন, এই যে অ্যাড্রেস করার বিষয়টা, আমরা আসলে বাংলাদেশে অ্যাকনোলেজমেন্ট করতে পারি না। ইটস এ বিগ প্রবলেম আমাদের রাজনীতিতে। অ্যাকনোলেজমেন্ট করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন সরকারি দলের নেতাদের কথা আমরা বলি যে এক একজন নেতা কে আগে দাঁড়িয়ে কত মানে বেফাস কথা বলে নিজেদেরকে জাহির করবে, এর একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। জ্বালানির সংকটের সময় আমরা দেখেছি এখনো এটা চলমান, এক এক মন্ত্রী এক এক রকম বক্তব্য দেয়। আসলে এগুলো করা উচিত না। সরকারি দলের এখানে পার্লামেন্টারিয়ান আছেন, যে অ্যাকচুয়াল সিনারি যেটা, যেমন ধরুন আমাদের জ্বালানির সংকট সবাই জানে, কারণ গ্রামের ওই বাচ্চারাও জানে যে ঘরে
ওই ফ্যান চালু করলে ফ্যান চলে না, দ্যাট মিনস আমার লোডশেডিং, বিদ্যুৎ নাই। আমি যখন আমার চুলা চালু করি গ্যাস নাই, চুলায় আগুন জ্বলে না। তার মানে এটা তো ভাই জানি আমরা সবাই। তো এই জানা জিনিসটাকে আপনি কেন ওই অ্যাঙ্গেল থেকে অ্যাড্রেস করেন না যে ভাই আমাদের সংকট সমাধান করতে হবে? এই যে আমাদের অর্থমন্ত্রী গত পরশুদিন বলেছেন যে এই সংকট থেকে উত্তরণে আমাদের প্রায় 2 বছর লাগবে। আমার হাতে আলাউদ্দিনের জাদু নেই যে আমি চাইলে এটা রাতারাতি সমাধান করে ফেলবো। ইটস এ না, সংকট যদি ক্রাইসিস যদি স্বীকার করে অসুবিধার তো কিছু নাই ওই জায়গাটা। আমি এটাই বলছি, আমি তার সাথে এই বিষয়ে একমত। এখন ধরেন এই যে তাদের জায়গা থেকে যে কোঅপারেশনটা, যেমন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন জ্বালানি সংকট সমাধানে তারা বেসরকারীকরণের মধ্য দিয়ে আমদানি করবে। ধরেন যে কয়েকটা শিল্প গ্রুপকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে শিল্প গ্রুপ বা ওই অলিগার্ক শ্রেণীকে তারা আমদানি দায়িত্ব দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমি নিজেও তাদের বিরোধী। কারণ ওই অলিগার্ক শিল্প গোষ্ঠীগুলো দেশের জনগণের পক্ষে কাজ করে নাই। কিন্তু বেসরকারীকরণ করার বিরোধিতা করাটা এটা ওয়ান কাইন্ড অফ মূর্খতা আমি বলি। কারণ আপনি দেখেন পৃথিবীর 95% দেশে বেসরকারীকরণের মধ্য দিয়ে আবার যদি বিকল্প না থাকে, বিকল্প শক্তিশালী যদি কেউ না প্রায় থাকে, 70 থেকে 80% জ্বালানি আমদানি করা হয়। ইভেন জি। ইন্ডিয়া পাকিস্তানে দেখেন 80% জ্বালানি আমদানি করা হয় ওই প্রাইভেটাইজেশন কোম্পানিগুলোর মধ্য দিয়ে। এখন তারা আসলে কি করতে পারতো? তারা করতে পারতো এই ইস্যুতে পার্লামেন্টে আলোচনার আহ্বান আনিয়ে, কিংবা পার্লামেন্ট যদি থাকতো পার্লামেন্টে আলোচনা করে নীতিমালা প্রণয়ন করা, যে আমরা একটা নীতিমালা ফিক্সড করলাম, প্রণয়ন করলাম। এই নীতিমালার আলোকে যে পাক, সেটা সামিট পাক, হোয়াট এভার, নো প্রবলেম। যদি আমার নীতিমালার আলোকে ওই গ্রুপ বা ওই অলিগার্ক গোষ্ঠী পড়ে যায়, না পড়লে তো তারা অটোমেটিক্যালি কাজ পাবে না। নিয়ম অনুযায়ী যে আসবে সে কাজ করবে। আরেকটা বিষয় যে দলীয় নিয়োগ, এটা শেষ করি। দলীয় নিয়োগ নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। এখন দেখেন একটা সরকার যদি সফল হয়, ওই সফলতার ভাগ কারা পায়? সরকারি দলে সবাই পায়, একই সাথে যারা আমলাতন্ত্রে থাকে তারাও পায়। সরকার যদি ফেইলিওর হয়, ব্যর্থ হয়, ওই ফেইলিওরের ভাগিদার শুধুমাত্র ওই রাজনৈতিক দল এবং সরকার নেই, কিন্তু আমলারা নেই না। এখন সরকার যদি তার সফলতার জন্য রাজনৈতিক কোনো ব্যক্তিকে ওই পোস্টে বা ওই পদে নিয়োগ দিতে যায়, আর আইনে যদি কোনো ব্যারিয়ার না থাকে, বাধা না থাকে, আপত্তিটা কথা। ব্যারিয়ারটা তো 31 দফার সাথে না, তাদের ধরেন যে এটা একটা রাজনৈতিক ইস্তেহার, আর বাংলাদেশের যে এক্সিস্টিং ল তারা বিরোধিতা করছে। এই যে ধরেন আপনারা অঙ্গীকার করেছিলেন দলীয় ব্যক্তিকে বসাবেন না, বসিয়েছেন, বিরোধিতা করছে, তারা বিরোধিতা করবে, নো প্রবলেম। সরকার যদি মনে করে থাকে যে আমার ওই লোকটা ধরেন যে দলীয় কোনো পদে ছিল, তাকে বসালে আমার ওই প্রতিষ্ঠান সফল হবে, আমি এখানে নেতিবাচক কিছু দেখি না, যদি আইনে বাধা না থাকে। প্রশ্ন তুলতে পারেন যে ভাই আপনি যে ওই জুট কমিশনের চেয়ারম্যান বসালেন, এই জুট কমিশনের লোকটা একজন পানি বিজ্ঞানী, আপনি পানি বিজ্ঞানীকে এনে কেন জুট কমিশনে বসালেন? এই প্রশ্নটা তো তুলেন, এই প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু আপনার প্রশ্ন তুলছে কোথায়? যে ভাই ও তো অমুক পদে ছিল। আরে ভাই পদে থাকলে অসুবিধা কোথায়? বাংলাদেশের একটা ব্যক্তিকে দেখান তো যে নিরপেক্ষ ব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ না পৃথিবীর কোন ব্যক্তি, পাগল আর ওই শিশু ছাড়া, যেটা বেগম খালেদা জিয়া সম্ভবত বলেছিলেন, যে নিরপেক্ষ না। প্রত্যেকের পিছনে কোনো না কোনো রাজনৈতিক আইডেন্টিটি আছে। ফারুক হাসান, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক যে অ্যাডভোকেট মাহফুজ ভাই বলেন, আপনি বলতে চেয়েছিলেন, ওইটা শুনে এরপর একটা প্রশ্ন আছে আপনার কাছে। তারপর ম্যাডাম আমাদের সম্মানিত শিক্ষকের কথা। আমি বলতে চাইছিলাম, ফারুক ভাই একটু আগে বললেন, আর ম্যাডামও বললেন যে মানে স্বীকৃতির অভাব, সরকারকে আমরা স্বীকৃতি দিই না, কিন্তু বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার যে মানসিকতা সেটা ওনাদের আছে কিনা। আমি বলি বিরোধী দলকে তো ওনাদের স্বীকৃতি দেওয়ার ছিল, ওনারা যদি এরশাদের মতো বা জাতীয় পার্টির মতো বিরোধী দল চায়, তাহলে তো সেটা জামাত ইসলামী হবে না। কিন্তু জামাত ইসলামী বিরোধী দল হিসেবে 6 মাসে আপনি দেখবেন যে সংসদে উপস্থিতির ক্ষেত্রে, সংসদে কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটা পয়েন্ট অ্যাড্রেস করার ক্ষেত্রে জামাত ইসলামী সে কার্যকর ভূমিকা রেখেছে। সংসদ কার্যকর হয়েছে, সারা দেশের মানুষ সংসদ দেখছে। তারপর আপনি দেখবেন সংসদে বিকল্প প্রস্তাব দিয়েছে, জ্বালানি যখন দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখন জামাত ইসলামী সেখানে দাঁড়িয়ে বলছে যে এখানে এটা যেহেতু আন্তর্জাতিক একটা সংকট, সেজন্য আসুন আমরা সমাধান করি। সেটা সরকার বলার কথা ছিল, কিন্তু বিরোধী দল বলেছে। আপনারা বেশি বিরোধিতা করছেন না, আমি বলছি যে সরকার কম বিরোধিতা না, সরকার সমাধান দিচ্ছে, বিকল্প প্রস্তাব দিচ্ছে, এবং জাতীয় সংকটে সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস দেখিয়েছে। সরকার যখন চীন সফর করেছে, মালয়েশিয়া সফর করেছে, সরকারকে ধন্যবাদ দিয়েছে। আজকে যদি আওয়ামী লীগের মতো বিরোধী দল থাকতো, তাহলে এই জ্বালানি সংকটে হরতাল অবরোধ ধর্মঘট দিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করতো। আজকে জামাত ইসলামী সে জায়গায় যায় নাই। জামাত ইসলামী প্রস্তাবনা দিচ্ছে সংসদের বিশেষ কমিটির বৈঠক ডাকার জন্য, সরকার সেখানে তোয়াক্কা করছে না। জামাত ইসলামী ওই যে বলছে না বিকল্প প্রস্তাব দেয় না কেন, যখন ওই জ্বালানি কমিটি গঠিত হয়েছে সেখানে বিকল্প প্রস্তাব দিয়েছে, জামাতে জানতে চেয়েছে, সেগুলো আপনারা কি করলেন? 6 মাসে তো কোনো কাজ করলেন না। আপনি যদি প্রস্তাব দেওয়ার পরে আপনি যদি সেটা নিয়ে কাজ না করেন, আপনি যদি আপনার মতো করে করেন আর বলেন যে নির্বাচন আগে বলেন আই হ্যাভ এ প্ল্যান, আর এখন যখন নির্বাচন 6 মাস পার হয়ে যায় তখন আপনি বলেন বিরোধী দল আপনাকে আমাদেরকে প্ল্যান দেন, তাহলে আপনার কি প্ল্যান ছিল?
প্ল্যান আপনি কোথায় করলেন, সেই প্ল্যান কই এখন বিরোধী দলের কাছে চান কেন প্ল্যান? তো আপনার তো সেটা প্রস্তুতি থাকার কথা ছিল, আপনি সেই জায়গায় বলেন। গণঅভ্যুত্থানে তো আপনারা বলেছেন মিলেমিশে দেশ চালাবেন। হ্যাঁ, আমরা তো প্রস্তাব দিচ্ছি যে আপনার বিশেষ কমিটির বৈঠক ডাকেন, আপনি সব দল থেকে যারা এক্সপার্ট আছে তাদেরকে এখানে নিয়োগ দেন, আপনি হচ্ছে যে সব যেখানে যেখানে দুর্নীতি আছে সেগুলো আপনি বন্ধ করেন, আপনি সেগুলো তো যাচ্ছেন না। অ্যাডভোকেট মাহফুজ ভাই, মাহফুজ ভাই অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য পরে শুনছি অধ্যাপক রেজাউল করিম সিনিকদা, সমাধানের জায়গাটা আপনার কাছে আসতে চাই। কিভাবে এই রাজনৈতিক স্থিতিশীলতা বলুন, পাশাপাশি সংকটগুলো কিভাবে সমাধান করা যায়? আচ্ছা, না আমি যেখানে মনে করি যে আমি কিছু মানে আমার জায়গা থেকে বলছি, আমি এই বিষয়ে এক্সপার্ট নই, তারপরও বলছি সমাধান নিয়ে আলাপ করাটা জরুরি। অর্থমন্ত্রী যে মহোদয় যে বলেছেন না যে এটা আপনি 3 মেয়াদে মানে 3টা ভাগে করতে হবে, সেটা ছাড়া কোনো উপায় নাই, কিন্তু সবার আগে আপনাকে এস্টিমেটটা করতে হবে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আপনার যে বিদ্যুতের চাহিদা, সেখানে বিদ্যুতের চাহিদা আপনার 3800, আর আমরা হয়তো বা প্রডিউস করছি 2500-র মতো, আমাদের গ্যাপ কিন্তু প্রায় 1500-এর মতো, মানে এমএম 16,000, হ্যাঁ না এমএমসিডি মানে ওদের যে ইট আছে সেটাতে, মানে আমাদের গ্যাপ কিন্তু এটা। এখন ঘটনা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি এটা একদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘদিন থেকে তৈরি করা হয়েছে, এবং দুঃখজনক কি জানেন, কোনো কিছুর পরিবর্তন হয়নি। এখানে বসে সরকারি দল বিরোধী দল মারামারি করছে, আমি তো স্পষ্টত দেখি যখন আদানি ছিল, আদানির জায়গা থেকে আপনি ক্যাপাসিটি চার্জ থেকে শুরু করে আপনি আপনার নিজের কূপ খনন না করা বাদ দিয়ে, ড্যাম স্থাপন না করা বাদ দিয়ে আপনি মনে করেছেন আমি বাইরে থেকে এসে সমাধান করি, এরপরে এখন আপনি মনে করছেন এলএনজি মার্কিন চুক্তির সাথে আপনার হয়েছে, এখন আপনি এভাবে সমাধান করছেন। সংকট ওখানে তৈরি হয়েছে যে আপনি আপনার আমার যে লোকাল যেই বাপেক্স বলেন বা আমাদের যে পেট্রো বাংলা বলেন, আমার লোকাল জিনিসগুলোকে কিন্তু আমি ওইভাবে কাজ করাইনি। 1, 2 এই মুহূর্তে আপনি কূপ খনন বলেন, দেশীয় কূপ খননের জায়গাগুলো বলেন, এক্সপার্টিস বলেন, সেই জায়গায় আমরা কোনো প্রকার কোনো নজর দিই। 72% গ্যাস আমরা ব্যবহার করতে পারি, মাত্র 25% বাকি আছে যেটুকু আমরা করতে পারি, সেই জায়গাতে কোনো ধরনের মনোযোগ দেওয়া হয়নি। 3, আপনি এই পুরো জায়গাটাতে এখন দুনিয়া কোথায় চলে গেছে, ওয়েস্ট থেকে বিদ্যুৎ তৈরি করা যায়, ময়লা থেকে আপনার বিদ্যুৎ তৈরি করা যায়, গ্যাস তৈরি করা যায়, এই ধরনের বিনিয়োগ, আমি আবারও শব্দটা বলছি, আমাদের বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে এখানে নিয়ে আসতে হবে। কারণ আপনি যখন ওয়েস্টকে করবেন তখন কিন্তু এখানে কাঁচামাল কিন্তু অ্যাভেলেবেল, আপনার কাঁচামাল বাইরে থেকে নিয়ে আসতে হবে না, এই আইডিয়া এখানে নাই। 4, আরেকটা মানে একটু ফাস্টলি বলছি, আপনি দেখেন আমাদের যে ছাদগুলো আছে, আপনি যেভাবে টাওয়ার করেন না, মানে আমরা যেমন গাছ লাগানোর কথা বলি, আমাদের রিনিউয়েবল এনার্জিতে যাইতে হবে, সোলার প্ল্যানে যাইতে হবে। আমরা যদি প্রত্যেক বিল্ডিং এ এই ব্যবস্থা করতে পারি, সেটা এক ধরনের কয়। পোস্টপেড থেকে প্রিপেইডে আমাদের ব্যবহারের বিদ্যুতের ব্যবহারটা নিয়ে যাওয়াটাও খুব জরুরি। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়েছে, এই মুহূর্তে সমস্যা সংকট করার জন্য আপনার জনগণকে আমি শুধু অ্যাওয়ার করলে হবে না, আপনাকে একটু আরবান প্ল্যানিং বলেন আর পল্লী উন্নয়ন বলেন, দুটাকে আলাদা করতে হবে। আপনার কোথায় ফ্যাক্টরি আছে সেটাকে আলাদা করতে হবে। দেখেন সকালবেলায় লোডশেডিং হবেই, এসব মানে বলে লাভ নাই, লোডশেডিং হবেই। সকালবেলায় আপনি লোডশেডিং দেন বাসা বাড়িতে, কারণ সকালবেলায় বাসা বাড়িতে মানুষজন কম থাকে, অফিস আদালতে বেশি থাকে, স্কুলে যায়। রাতের বেলা লোডশেডিং কিন্তু মানুষ নিতে পারে না আপনি, এবং কলকারখানা সকালবেলায় চলে, যেই এরিয়াতে কলকারখানা আছে সেইখানে কারেন্টটাকে আপনি নিশ্চিত করেন, আপনি সকালবেলায় দরকার জনগণকে সেটা জানান যে আমাদের একটা হোলিস্টিক অপারেশনাল প্ল্যানটা দেওয়া, এবং পল্লী উন্নয়ন। এটা লাস্ট একটা বলি, এই বছর কিন্তু আপনার ভীষণ মাত্রায় খাদ্য সংকটের অভাবের আছে, মানে অলরেডি WHO থেকে বলা হয়েছে, সেখানে আমরা লাকি যে আল্লাহ বৃষ্টি দিছে, আদারওয়াইজ আপনার অতি সত্বর কিন্তু এখন কিন্তু গ্রামে সেচের মৌসুম, সেইখানে বিদ্যুৎ করতে না পারলে খুবই বিপদ। অধ্যাপক সিনিকদা অসংখ্য ধন্যবাদ। মাসুদ, আমরা শেষ করব, মাসুদ কামাল ভাই শেষ মন্তব্য শুনবো, শেষ মন্তব্যে কি বলবেন? হ্যাঁ আসবো, জি শেষ মন্তব্য কি শোনেন, আমি বলি দেশের অবস্থার ভাই, মানুষ অনেক আশা করে কিন্তু বিএনপিকে ভোট দিছে, এবং বিএনপির কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করছে, আমরাও আশা করছি। আমরা মনে করছি যে শেখ হাসিনার যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকেও বিএনপি একটা শিক্ষা নিবে। ওই যে বলে না যে বেয়াদবের কাছ থেকে আদব কাদা শেখা যায়, মানে বেয়াদব যা যা করে ওইগুলো আমি করবো না, তাহলে আমার আদব কাদা হয়ে গেল। তো শেখ হাসিনা যা যা করছে এগুলো আমি করবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বিএনপি দেশ চালাবে, এই প্রত্যাশাটা আমাদের ছিল। কিন্তু আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি তারা শেখ হাসিনাকে অনুসরণ করতেছে, তারা ইউনূসকে অনুসরণ করতেছে। এটা কেন? অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ। মাহফুজ ভাই একটু ছোট্ট করে বলবেন ভাই। আমি মনে করি যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগ এরকম একটা দল যারা এর বাইরে, সেখানে যে একটা জাতীয় ঐক্যমত্য দরকার ছিল, সরকার সেই পথে না হেঁটে মানে সব জায়গায় নিজের লোক বসিয়ে আবার ক্ষমতাকে দীর্ঘায়িত করার দিয়ে যাচ্ছে, সেটা না গিয়ে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করার জন্য ঐক্যমত্যর জায়গা তৈরি করা দরকার। আমি ওভারঅলি বলি,
যে টিম লিডারকে আরো স্ট্রিক্ট হইতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে। আপনি বিপিসি যে লোক কেন এটা প্ল্যান ভুল করলো আমার গ্যাসে তাকে সাসপেন্ড করা দরকার ছিল। একটা শোকজও দেখি নাই, একটা মন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কমেন্টও দেখি নাই। আপনার যেটা আমার জ্বালানি ভাই, আমি আমি একদম দল বাদ দেন, আমরা সাফারিং। এটা আপনি আমার কাছে প্ল্যান দেন, অমুকের প্ল্যান, এগুলো আমরা গলবাজি না করে আমরা বলি আমাদের এক্স্যাক্টলি ন্যাশনাল তো একটা ইমার্জেন্সি পলিসি করবেন লং যা টার্ম, প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করা আমাদের উই প্রয়োজন। হ্যাভ টু ডু ইট ইমিডিয়েটলি হাসান। এবং এফিশিয়েন্টলি। জি, অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান ভাই। না, দেশটা আসলে আমাদের সবার, সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশটাকে আমাদের সবাইকে মিলেই গড়তে হবে। এখানে সরকারি দল বিরোধী দল আমি মনে করি যত দ্বান্দ্বিক এবং সাংঘর্ষিক অবস্থার দিকে যাবে তত দেশের জন্য অমঙ্গল। জি, অধ্যাপক আমি স্নিগ্ধা। চাই মিলেমিশে কাজ করুক। অধ্যাপক স্নিগ্ধা ম্যাডাম কি বলবেন, শেষে কি বলবেন? একজন আরেকজনকে ওই আমাদের জাতীয় খেলা হাডুডু তো বুঝছেন, ল্যাং মারাটা অভ্যাস, ল্যাং মারাটা বন্ধ করলেই সবকিছু ঠিক হয়ে যাবে। জি, হেলেন জেরিন খান। আমি ল্যাং মারার বলতে কাজ চাই- করেন কেন? আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে প্রত্যাশা যে সরকারটি হবে কল্যাণকর, এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা অবিরাম চেষ্টা করে যাচ্ছি যে রাষ্ট্রটি একটা কল্যাণকর রাষ্ট্র হবে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছিল, এনসিপির নেতা প্রধানের বাড়িতে গিয়েছিলেন, এবং যখনই বিরোধী দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেখেছেন পার্লামেন্টে কিন্তু কমিটি করে দিয়ে গিয়েছেন, আমরা কিন্তু তারা তো তখন ভুলে গেছে। তখন নেতার তেলের বিরোধী দলের সমস্যার নেতার সমাধান বাড়িতে করতে গিয়েছে, পেরেছি। তারা তো এটা সব ভুলে গেছেন, আলোচনা শুনে তো তাই মনে হলো। তাই তো মনে হয়েছে তারা ভুলে মনে গিয়েছে। হচ্ছে, জি। আমি তো শপথ দেখেন দিন সবচেয়ে এসে বড় শপথ কথা, জি। 17 বছর আমরা আগে বিরোধী বাড়িতে দলে গেছে, ছিলাম, কিন্তু শপথের দিন আমরা এসে উল্টা ঘরে 180 থাকতেও ডিগ্রি কিন্তু ঘুরে গেছে। ভয় শুরু তো পেতাম। করছে ওখান আমরা থেকে। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান ছিল। এখন এইরকম একটা সুন্দর পরিবেশ আসছে যে বিরোধী দল সরকারি দলের চাইতে নিরাপদ জীবনযাপন করছে, একেবারে শেষ এবং লাইনটা, যে শেষ কোনো লাইনটা প্রয়োজনে তারা সরকারি দলের হেলেন আপা, এই যে সমালোচনা বিরোধী করতে দল পারে। বিরোধী দল ভুল নাই তো, এনসিপি শোনামনি বা নাই জামাত এজন্য। যে ভুল ত্রুটি অথবা সংকটগুলোর কথা বলছে বা চ্যালেঞ্জের কথা বলছে, এগুলোকে আপনারা কি স্বীকার করেন? দেখেন বিরোধী দল সরকারি দলের যৌক্তিক সমালোচনা করবে, এটা আমরা সব সময় প্রত্যাশা কি করি। করলে যৌক্তিক হবে, কিন্তু এটাই তো এখন পর্যন্ত আমরা বুঝতে বিরোধী পারছি না। দলকে আমরা দেখি যে সেই ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে আমরা ফ্যাসিস্টদের নিয়ে যেই ধরনের জি। কথা বলতাম ঠিক একই ভাবে তারা এখনো কোনো এই হরতাল 6 মাসের অবরোধ ধর্মঘট কিছু দেয়নি। 180 দিনের একটা 2/3 মেজরিটি নেওয়া একটি জি, সরকারকে হেলেন নিয়ে জেরিন সেই খান। ধরনের কথা হেলেন বলছে। হেলেন আপা, এইটা বিরোধী আপনাকে দলের অসংখ্য কাছ থেকে ধন্যবাদ।